জাস্ট ইন্ট্রোডিউস দিয়ে যাই। আপনাদের কত নাম্বার ক্লাস আপনারা কেউ বলতে পারছেন না, বাট আমার সাথে আপনাদের 2 নাম্বার ক্লাস। সো আজকে আমরা পেন টুল ডিটেলস দেখব। আপনাদের কি পেন টুলের এ টু জেড যা যা দেখানো সব কিছু দেখানো হয়েছে? না, এ টু জেড দেখানো হয়নি, বেসিকটা। এই যে পরের যে ম্যাম আপনি শুরু থেকেই দেখালে ভালো আচ্ছা, হয়। ওকে, আমরা তাহলে আজকে পেন টুলের শুরু একদম থেকে দেখানো। পেন টুলের ফার্স্ট টু লাস্ট সবগুলো দেখবো। একদম শেপ মোডে কাজ করলে বা পাথ মোডে কিভাবে কাজ হয়, ওপেন পাথ কি, ক্লোজ পাথ কি, ফিল দিয়ে কিভাবে কাজ করব। সরি ম্যাম, আপনি আপনার মতো প্রথম থেকে শুরু করেন, পেন টুলের কাজ আপনার কারো কথা শুনতে হবে না, প্লিজ হ্যাঁ, না। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে পেন টুল আপা ডিটেলস। আমার ভুল করছেন নাকি আপা? আমার রোল নাম্বারটা সবাই একটু মিউট রাখেন, ক্লাস চলতেছে এখন। রোল সবাই একটু কল হয়েছে, ধৈর্য রোল ধরেন, কলটা এমটি ভাইয়ের মতো ক্লাস নিতে দেন, শুনেন। এই তো নতুন আসছে, একটু ধৈর্য ধরেন সবাই। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখবেন যে কার কি প্রবলেম। আর কথা বলার জন্য আমি সবাইকে সুযোগ দেব। আমি যখন কথা বলবো তখন কেউ কথা বলতে পারবেন না। প্লাস আবারও বলছি, প্রেজেন্ট আমি শুরুতেও নিতে পারি, শেষেও নিতে পারি, মধ্যেও নিতে পারি। প্রেজেন্ট এখনও নেওয়া হয় নাই, সো প্রেজেন্ট নিলে আপনার নাম অবশ্যই ডাকা হবে। আজকে আমরা পেন টুল ডিটেলস শিখব, একদম এ টু জেড দেখব। দেখার পরে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা সলভ করব, আর হোমওয়ার্ক দিয়ে দেবো এইচডব্লিউ। আগে যদি পেন টুল করানো হয়ে থাকে, আবার নতুন করে হচ্ছে মাইন্ড সেট আপ করেন যে আজকে আমাদের পেন টুল একদম নতুনভাবেই শিখব। ওকে, তো আমরা একটু ছোট্ট ব্রেক নেব, জাস্ট 10টা মিনিটের। বাট এই জন্য মন খারাপ করতে হবে না যে 10 মিনিট এখান থেকে চলে গেল, অন্যদিকে আমরা আবার পিছনে যে 6টা 6:30 বেজে যায়, তো ক্লাস আমরা ঠিকভাবে আমরা একটু ব্রেক নিয়ে আসি। তো আজকে আমরা কি দেখবো? আজকে হচ্ছে পেন টুলস ডিটেলস দেখবো। পেন বলতে কি বুঝছেন কেউ একজন বলেন তো? কলম। ইংরেজিতে পেন, বাংলায় কলম, সেটা তো সবাই জানে ভাই। বিশেষত্ব বলেন, বিশেষত্ব বলেন। ধরেন একটু ধরা দেই, পেন আর ব্রাশের মধ্যে পার্থক্য বা একটা বিশেষত্ব বলেন যে আসলে কোনটা দিয়ে কি কাজ করি বা কোনটা দিয়ে সুবিধা বেশি। ম্যাম, পেন দিয়ে মনে সিলেক্ট করে কাজ করা যায়, আর হচ্ছে ব্রাশ দিয়ে তো পুরোটাই। ওকে, বাস্তব জীবনে পেনটা হচ্ছে ম্যাম অনেক সূক্ষ্ম কাজ করার জন্য, মানে Okay. পেনের আগাটা অনেক তো মানে নিখুঁত থাকে। তীক্ষ্ণ থাকে আর হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে কোনো কিছু কাটা যায় সহজে। সহজে কাটা যায়। ওকে, আর ব্রাশ হচ্ছে, ব্রাশ দিয়ে আমি যতই সূক্ষ্ম করি না কেন, আম, দেখা যাবে একটু ব্রাশের ছোঁয়াটা মনে হবে যে যতই আমি স্ট্রোক দিয়ে কমিয়ে দিই, পেন টুলের মতো হবে না। বা আমি পেন টুল দিয়ে যত পারফেক্টলি কোনো একটা শেপকে কাটতে পারবো, সেটা ব্রাশ টুল দিয়ে নাও হতে পারে, রাইট? বিশেষ করে ইলাস্ট্রেটরে যখন আমি যাব, তখন এই পার্থক্যটা আরো ভালো বুঝতে পারবো। ওকে, পেন টুল দিয়ে আমাদের এই যে আমরা শুরু যখন করব, তখন এটার একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে শুরু করব এবং ঘুরে এসে আপনাকে সেই ক্লোজ পাথ হিসেবে শেষেই শেষ করতে হয়। বাট ব্রাশে সেটা না, ব্রাশে আপনি যে কোনো জায়গায় মন চাইলেই ব্রাশটাকে ছেড়ে দিতে পারেন। আপনাদেরকে টাইপ টুলস শেখানো হয়েছে? টাইপ টুল দেখানো দেখানো হয়েছে ম্যাম, টাইপ Type- টুলটা দেখানো হয়েছে শুধু। আচ্ছা, ওকে, ভালো করেছে। এখন আগের ব্যাচ কি আসলেই দেখানো হয় নাই নাকি আপনাদের আর ওদের ব্যাচ তো একই সেম? আপনাদেরও তো মনে হয় কয়টা ক্লাস হয়েছিল? ম্যাম ডিটেইলড হয় না, মানে এমনি মানে উল্লেখ করে গিয়েছিলেন যে হলো এই টুলগুলোর নাম এইগুলা, বুঝছেন ম্যাম? টুলস ডিটেলস জাস্ট হচ্ছে টুলসের নামগুলো বুঝিয়েছে। জি জি, ভিতরে বলছিলেন যে ফন্ট গুলো আমাদের কারো ডিটেলস আরো বলবে, মানে আমাদের কি কি ফন্ট দরকার হয় এর জন্য লিংক দিবে, কিন্তু এগুলো এখনো হয় নাই ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তার মানে টাইপ টুল বাকি আছে। না, পেন টুলটার আগে টাইপ টুলটা শিখতে পারলে ভালো হতো, সমস্যা নেই, একই কথা। তো আমি যখন পেন টুলটা ওপেন করছি, এখানে টোটাল 6টা টুলস দেখতে পাচ্ছি। এই যে ফার্স্টে যে পেন টুল দেখতে পাচ্ছি, এ হচ্ছে এই সবার মা বাবা, প্যারেন্ট। এদেরকে মানে ফার্স্ট যে টুলসটা থাকে সেটাকে আমরা বলি প্যারেন্ট টুল, মানে ও একাই সবার কাজ করতে পারে।
তারপরেও কেন এই যে পরের 5টা টুলস দিয়ে রাখছে আমাদের সুবিধার জন্য, যাতে আমরা কি করতে পারি, আমরা আমাদের কাজটাকে আরো সহজ করতে পারি। পরবর্তীতে যে শুধু সিঙ্গেল একটা পার্টের কাজ প্রয়োজন, তখন যাতে আমি সিঙ্গেল একটা টুল সিলেক্ট করে কাজ করতে পারি, সেই জন্য পরেরগুলো দেওয়া। আমরা আগে পেন টুল দিয়ে শিখব, এরপরে সবগুলো কি কাজ করে সেটা দেখব। পেন টুল সিলেক্ট করার পর এই যে কন্ট্রোল প্যানেলে এসে দেখেন এখানে 3টা অপশন দেখাচ্ছে। 3টা অপশনের মধ্যে ফার্স্ট 2টা অপশনের কাজ আমরা করি, থার্ড অপশনটা এখানে দরকার নেই। কি কি অপশন? শেপ মোড, পাথ মোড। পাথ মোড মানে কি? কেউ একজন বলেন তো পাথ মোড মানে কি? পাথ অর্থ পথ বাংলায়, তাই না? জি। হ্যাঁ, পাথ মোড হ্যাঁ বলেন। আমি বলবো হ্যাঁ, শেপ বল। মানে হলো আমি যখন পেন টুল দিয়ে যখন করব তখন যে কোনো একটা শেপ হবে, আর হলো পাথ হলো যে কোনো কিছু আমি ড্র করতে পারবো, কোনো শেপ হবে না। হ্যাঁ, রাইট। আপনি পাথ মোডে যখন কাজ করবেন, পাথ মানে হচ্ছে সে সিলেকশন করতে পারবে, আপনাকে পথটা দেখাতে পারবে, কিন্তু তার কোনো কি নাই, ক্ষমতা নাই যে সে এই শেপটাকে একটা আকার দিবে বা একটা আকৃতি দিবে, রাইট? বাট শেপ মোডের হচ্ছে কি, এটা অ্যাডভান্স মোড, যেটা আমরা ইলাস্ট্রেটরে গেলে পাবো। শেপ মোড অটোমেটিক্যালি একাই কাজটা করে ফেলতে পারবে, যে আপনি যে কোনো দিকে ড্র করেন না কেন, ও ওই ড্র অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করবে। আমরা ফার্স্টে পাথ মোডটা দেখে কাজ করব। পাথ মোডে চলে আসি। পেন টুলের ফার্স্ট রুল, 1 নাম্বার রুল হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে, জাস্ট একটা ক্লিক। ফার্স্ট রুলস হচ্ছে জাস্ট একটা ক্লিক করে আপনাকে স্টার্টিং পয়েন্ট শো করতে হবে। এরপরে দেখেন আমি যখন আমার মাউসটাকে মুভ করাচ্ছি, পেন টুলের যে চিহ্নটা সেটাও কি করছে, মুভ করছে, সাথে একটা লম্বা স্টিক বা লাইন কি করছে, মুভ করছে। অনেকের হয়তো বা এই লাইনটা আসবে না, এই লাইনটা কোথায় গেলে পাবো? একটু কন্ট্রোল প্যানেলে পিছনে এসে যে সেটিংসের মতো চিহ্ন, এখানে আসেন, রাবার ব্যান্ড নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিতে হবে। অফ করে দিলে এটা শো করবে না, অন করে দিলে আমাদের কাজের সুবিধা হবে, যে কোন দিকে আমি যাচ্ছি বা আমার পেনটা কতটুকু দূরত্বে আছে সবকিছু আমি দেখতে পাবো। ওকে, পেন টুলের ফার্স্ট রুল হচ্ছে আপনাকে ক্লিক করে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। আর আপনাদের মধ্যে কেউ একজন একটু যারা টেক্সট করছে, কি টেক্সট করে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট আমি দেখালাম। দ্বিতীয় রুলস হচ্ছে আপনি যদি স্ট্রেট লাইন ক্রিয়েট করেন, স্ট্রেট লাইন ক্রিয়েট করার জন্য জাস্ট ক্লিক করতে হবে, শুধুমাত্র ক্লিক করে করে চলে যান, কি হবে? স্ট্রেট লাইন হবে। ফার্স্ট রুল, একটা ক্লিক করে স্টার্টিং পয়েন্ট দেখাবেন। এরপরে হচ্ছে যদি সোজা সোজা লাইন হয়, মানে যেদিকেই যাই আমার স্ট্রেট লাইন হলে জাস্ট ক্লিক করে করে চলে যাবেন। বাট যদি আপনার লাইনটা কার্ভ করতে হয়, মানে রাউন্ড করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে ক্লিক করছেন, ক্লিক করে মাউস ছাড়া যাবে না, মাউসটা ধরে রেখে জাস্ট একটু ড্র্যাগ করবেন, তখনই কি হবে? রাউন্ড হয়ে যাবে। মাউসটা ক্লিক করে ছাড়া যাবে না, ড্র্যাগ করবেন। মাউসটা ক্লিক করে ছাড়া যাবে না, ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে কি হচ্ছে? রাউন্ড হয়ে যাচ্ছে। এবার আসি, এই যে আমি মাউস ড্র্যাগ করে টানছি বা মাউসটাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি রাউন্ড করার জন্য, এই রুলসটা সে কিভাবে ফলো করবে? এখন মাউসের চিহ্নটা বা আইকনের চিহ্নটা কেমন আছে? একটা পেনের মতো শো করছে, একটা কলমের মতো শো করছে। যখনই আমি মাউসে ক্লিক করে চেপে ধরে টানছি, তখনই চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু মাউস ক্লিক করে ধরে রাখছি, ছাড়ি নাই। কি আছে? একটা তীর চিহ্ন, অ্যারো চিহ্নের মতো ব্ল্যাক কালার হয়ে আছে। প্রথম রুলস, ক্লিক করে স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। দ্বিতীয় রুলস, যদি স্ট্রেট লাইন হয় জাস্ট ক্লিক করে করে যাবেন। তৃতীয় রুলস, আর যদি কার্ভ করতে হয় তাহলে ক্লিক করে মাউস ছাড়া যাবে না, ধরে রাখবেন এবং মাউসটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবেন। 4 নাম্বার রুলস, মাউসটাকে, আচ্ছা এখানে অ্যাঙ্কর পয়েন্ট কোনটা সেটা তো আগে দেখি নাই। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে এই পয়েন্টগুলা
ক্লিক করার পরে যে পয়েন্টগুলো ক্রিয়েট হয় সেগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ওগুলোকে আমরা কি বলি? অ্যাঙ্কর পয়েন্ট বলি। আর অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশে কি বের হয়েছে? দুইটা হাত। আমাদের যেমন দুইটা হাত আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এরকম প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের কি আছে? দুইটা করে হাত আছে। তো এই হাতের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টের বাম দিকে, মানে আমি যেদিকে বসে আছি, আমার বাম দিকে যে হ্যান্ডেলটা থাকবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড, আমার ডান দিকে যে হ্যান্ডেলটা থাকবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড। এই যে লেফট হ্যান্ড দেখতে পাচ্ছি, ও হচ্ছে পিছনের কার্ভটাকে কন্ট্রোল করে। আর ডান পাশের যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি, ও কি করে? আপনি পরবর্তী যে স্টেপটা নিতে চাচ্ছেন বা পরবর্তী যে লাইনটা ক্রিয়েট করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। আপনার এই হ্যান্ডেলের উপর ডিপেন্ড করে আপনার পরবর্তী লাইনটা হবে, মানে এই হ্যান্ডেলটা কন্ট্রোল করবে। তো ব্যাকে চলে যাই আবার। ফার্স্ট রুল ছিল একটা পয়েন্ট দিয়ে আমরা স্টার্টিং পয়েন্ট দেখাবো। দ্বিতীয় রুল বলেছি যদি স্ট্রেট লাইন হয় তাহলে জাস্ট ক্লিক করে করে চলে যাবেন। তৃতীয় রুলস হচ্ছে যদি কার্ভ হয় তাহলে মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে টানতে হবে, মাউস ছাড়া যাবে না। তাহলে আমি সেটাই করি, মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করলাম। আমি কিন্তু মাউস ছাড়ি নাই, হ্যাঁ। এইবার ধরে নিলাম, এইভাবে আমি রাউন্ডটা দিলাম, হ্যাঁ, এতটুকুই রাউন্ডটা হলো। এই রাউন্ডটা হওয়ার পরে আমার কাছে মনে হলো যে রাউন্ডটা পারফেক্টলি হয় নাই, একটু ভুল হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। মাউসটাকে যখন আপনি ড্র্যাগ করছেন, এই যে পয়েন্টারটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালার, এই পয়েন্টারটা অ্যাঙ্কর পয়েন্টের যত কাছে যাবে লাইন তত স্ট্রেট হবে। আর মাউসটাকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট থেকে যত দূরে নিয়ে যাবেন, ওই যে পিছনের লেফট হ্যান্ড কি করবে? পিছনের রাউন্ড কার্ভটাকে তত রাউন্ড করবে। কন্ট্রোল করছে কে? পিছনের হ্যান্ডেলটা। এই যে এখন তো এটা মাউস ছেড়ে দিলে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে এই হ্যান্ডেলটা হচ্ছে পরের কার্ভটাকে করছে, কন্ট্রোল করছে। আমি ক্লিক করে কি করলাম? রাউন্ড করতে চাই, মাউসটাকে টেনে ধরলাম। মাউসের পয়েন্টারটা অ্যাঙ্কর পয়েন্টের যত কাছে যাবে তত স্ট্রেট লাইন হবে, যত দূরে যাবে তত কার্ভ হবে। এবার আসি কার্ভের বিষয়ে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন দিকে কার্ভ করতে চাচ্ছেন, মানে রাউন্ড করতে চাচ্ছেন। যেদিকে রাউন্ড দিতে চান মাউসটা তার বিপরীত দিকে থাকবে। মাউস যেদিকে থাকবে তার বিপরীত দিকে থাকেন। একটু তাকিয়ে দেখি আমরা যে রাউন্ড হয়ে আছে। দেখেন মাউসটাকে ঘোরাচ্ছি, রাউন্ডটাও কি হয়ে যাচ্ছে? ঘুরে যাচ্ছে। মাউস উপরের দিকে চলে যাচ্ছে, ওই যে দেখেন তার বিপরীত দিকে রাউন্ড হচ্ছে। আপনি ঘুরে নিয়ে আসেন, রাউন্ডও সাথে সাথে ঘুরছে। আপনাকে এটা ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনার কার্ভটা মাঝে মাঝে মাউস নিচে নামাতে হবে, মাঝে মাঝে উপরে উঠাতে হবে, কখনো কাছে আনতে হবে, কখনো দূরে নিতে হবে। পারফেক্টলি একটা রাউন্ড শেপ দেওয়ার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। মাউস মুভমেন্ট করে আপনাকে পারফেক্টলি শেপটা যাতে ম্যাচ করে সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা ধরেন এটা আমাদের পারফেক্ট শেপ পেয়ে গেলাম যে হ্যাঁ এই রাউন্ডটা ঠিক আছে। পরবর্তী রাউন্ডটা আমি চাচ্ছি যে এইভাবে দেওয়ার জন্য, মানে এইভাবেই রাউন্ডটা যাবে। একটু দেখেন কেমন যেন একটু এই যে বাঁকা হয়ে আছে, আমি চাচ্ছি একদম গোল এটার মতো রাউন্ড হবে। একটু ডান দিকে মনে হচ্ছে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। ক্লিক করে আপনি চেপে ধরেন, তারপরও পারফেক্ট হচ্ছে না, মানে ওর মতো রাউন্ড হচ্ছে না। তো আমি কি করব? এই হ্যান্ডেলটাকে আপনি কখনোই বাম পাশের হ্যান্ডেল বা লেফট হ্যান্ডেলকে কাটতে পারবেন না। আপনাকে কি করতে হবে? রাইট হ্যান্ডেল আপনি কাটার অধিকার থাকবে, কারণ রাইট হ্যান্ডেলটা কি পরবর্তী রাউন্ডটাকে বা পরবর্তী যে স্টেপটা নেব তাকে কন্ট্রোল করছে। সো আমি খুব সহজেই রাইট হ্যান্ডেলটা কেটে দিতে পারি। পিছনের হ্যান্ডেল কাটা যাবে না, পিছনের হ্যান্ডেল সম্পূর্ণই এই যে ও কন্ট্রোল করছে, ওরা দুইজন। এটাকে কাটার জন্য কি করব? কেউ বলি কাটার জন্য কি করব? অল্টার প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করেন, হ্যান্ডেলটা চলে যাবে। ওকে, তো পরবর্তী রাউন্ডটা আমি কি চাচ্ছি? ঠিক ওর মতো করে একটা রাউন্ড দিতে চাই, মানে ঠিক এইভাবে একটা রাউন্ড হবে। আমি এদিকে চলে গেলাম,
চলে যাওয়ার পর ওর মতো করে একটা রাউন্ড দেব, এই যে এরকমটা একটা রাউন্ড চাচ্ছিলাম, ছেড়ে দিলাম। পরবর্তী রাউন্ডটা দেখেন, এই রাউন্ডটা আবার সুন্দর ঠিক ওদের মতোই ম্যাচ করে গিয়েছে, তাই না? এই যে ম্যাচ করে গিয়েছে এতটুকু। আমি জাস্ট এখানে কি করলাম, একটা ক্লিক করলাম, আমার কাজ শেষ। আমি এরকম রাউন্ডটাই চাচ্ছি। আবার আরেকটা দেখাই, এই যে রাউন্ডটা এইদিকে আসলো, আমি চাচ্ছি এইখান থেকে আরেকটা রাউন্ড এই পাশে ঘুরে এইভাবে আসুক, বাট আমি তো সেটা পারছি না। আমি যদি এইভাবে ঘোরাতে চাই, আমার মন মতো রাউন্ডটা হচ্ছে না। সো তখন আমি আবার হ্যান্ডেলটাকে অল্টার ধরে ডিলিট করে দেব। এইখানে একটা রাউন্ড দেব এই দিক থেকে, আর একটা রাউন্ড দেব এই দিক থেকে, যে এইরকম একটা রাউন্ড চাচ্ছি। পরবর্তীতে ধরেন আমি এই পাশে আরেকটা রাউন্ড দিলাম। এখন আমি এদিকে মানে একটা কোনো কিছু ক্রিয়েট করতে চাচ্ছি, এরকম কিছু একটা ক্রিয়েট করব। এখন ধরেন আমি এখানে এসে ক্লোজ করে দিতে চাই, যে এইটা এখান থেকে শুরু করে এইভাবে এসে এখানে ক্লোজ করে দেব। ওকে, অথবা এই যে স্টার্টিং পয়েন্ট, আমার সর্বশেষ রুল হচ্ছে পাথ মোডে যদি আপনি থাকেন, অবশ্যই যেখান থেকে কাজটা শুরু করেছেন ঘুরে এসে সেখানেই শেষ করতে হবে। আমি এখানেই শেষ করলাম। এখন এটার কাজ কি? ওকে সিলেকশনে কনভার্ট করতে হবে। পাথ মোড মানেই হচ্ছে সিলেকশনে কনভার্ট করা। কন্ট্রোল এন্টার দেওয়ার সাথে সাথে কি হবে, সিলেকশনে পরিণত হবে। একটা লেয়ার নিয়ে নিই, কালার অ্যাপ্লাই করব কিভাবে? অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস। ওকে, অর্ডার ব্যাকস্পেস। ব্যাক স্পেস অথবা ডিলিট একটা প্রেস করলেই হয়। কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট দিয়ে আমরা ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আর সিলেকশন সরানোর জন্য কন্ট্রোল ডি। আমি কি ঠিক বলছি? ওকে, এটা তো হচ্ছে ক্লোজ পাথ। যখন আপনি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ঘুরে এসে এন্ডিং পয়েন্টটা স্টার্টিং পয়েন্টে শেষ করবেন, এটাকে বলা হয় ক্লোজ পাথ। আর যদি আপনি শেষ না করেন, মানে এরকম একটু খালি অবস্থায় থাকে, তখন যদি আপনি কন্ট্রোল এন্টার দেন, দেখেন সে অটোমেটিক্যালি একটা লাইন ক্রিয়েট করে নেবে। আমি কিন্তু ওকে ক্লোজ করি নাই, আমি ধরেন এখানে ক্লোজ এই পর্যন্ত দিলাম, যে এতটুকু লাইন টানলাম। আমি এখানটা ক্লোজ করতে চাই না, এই জায়গাটা কি থাকবে, খালি অবস্থায় থাকবে। এখন যদি আমি কন্ট্রোল এন্টার দিই, দেখেন তারপরেও সে কি করেছে, ক্লোজ পাথ করে ফেলছে। দ্যাট মিনস পাথ মোডে থেকে আপনি কখনোই কি করতে পারবেন না, ওপেন পাথে কাজ করতে পারবেন না। অলওয়েজ কি করতে হবে, সেটাকে ক্লোজ পাথ ক্রিয়েট করতে হবে। ওপেন পাথে যদি আমরা কাজ করিও, ওই যে আমরা মনে আছে ল্যাসো টুলের মতো, যে সিলেকশন করে এসে আপনি যেখানেই ছেড়ে দেন, অটোমেটিক্যালি সে কি করে পথটাকে ক্লোজ করে নেয়। দ্যাট মিনস ল্যাসো টুল কি ওপেন পাথে কাজ করতে পারে না, ক্লোজ পাথ করতে হয়। এইরকমটা হচ্ছে এই পাথ মোড। পেন টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে আপনি খুব সহজে কিন্তু আমরা একটা শেপকে পারফেক্টলি কি করতে পারবো না, সিলেক্ট করতে পারি না। বাট পেন টুলটা ইজ বেস্ট ফর ক্লিপিং মাস্ক। আপনি যে কোনো প্রোডাক্টই হোক না কেন, খুব পারফেক্টলি নিখুঁতভাবে যদি আপনি আপনার পেনটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে তার শেপটাকে যত সূক্ষ্ম হোক না কেন, ধরে নিলাম সেটা একটা গয়না, লেডিস যে গহনাগুলো হয়, একটা গহনার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পার্টও আপনি কি করতে পারবেন, এটা ক্লিপিং মাস্ক করতে পারবেন পাথগুলো ক্রিয়েট করে। তো এটা গেল ক্লিপিং মানে পাথের ঘটনা। এবার আমরা চলে যাই শেপ মোডে। এখানে আপনি যতগুলো টুলস দেখেছেন, মার্কিও টুলের ভিতরে, তারপরে ল্যাসো টুলের ভিতরে, অবজেক্ট সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুলের ভিতরে, এরপর আর কি আছে, সিলেকশন করতো, আর কিছু নেই সিলেকশনের। এই সবগুলো টুলস হচ্ছে সিলেকশন টুল বলা হয় এদেরকে, যেগুলো পাথ মোডে কাজ করে।
বাট আপনি এখানে এসে এই যে পেন টুলের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাথ আর একটা শেপ। যদি শেপ মোডে দিয়ে দেন ও হয়ে যাবে শেপ মোডের। টাইপ টুল, এটাকে আমরা পাথ মোড এবং শেপ মোড দুইটাতেই কাজ করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল শেপ মোডে কাজ করে। শেপ টুল এটা তো টোটালি অ্যাডভান্স টুল। তো মোটামুটি এখানে 1 2 3 4টা আমরা কি অ্যাডভান্স টুলস পাই, যেগুলো ইলাস্ট্রেটর গেলেও আপনি পাবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স টুল বা শেপ টুল। তো আমরা এখানে যখন পাথ মোডটাকে শেপে কনভার্ট করে দেব, দেখেন পাথ মোডে থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে, অবশ্যই লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। লেয়ার নিয়ে কাজ না করলে কোনো লাভ নাই। দেখেন আমি একটা কোনো কিছু অ্যাড করলাম, এই জিনিসটা অ্যাড করলাম, কন্ট্রোল এন্টার। হ্যাঁ, এন্টার দেওয়ার পর এখন কালার অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, কালারও অ্যাপ্লাই করলাম, বাট এটা ব্যাকগ্রাউন্ডে হয়ে গিয়েছে। সো আমাকে কি করতে হবে, আগে একটা লেয়ার নিতে হবে, এরপরে কালার অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হলো যে আমি ওকে সিঙ্গেল সিঙ্গেল মুভ করাতে পারবো। বাট আপনি যখন পেন টুলটাকে শেপ মোডে নিয়ে আসবেন, এখান থেকে শেপে কনভার্ট করে দিবেন, আপনাকে কষ্ট করে লেয়ার নিতে হবে না। অটোমেটিক্যালি সে কি করবে, একা একাই লেয়ার নিয়ে নেবে নির্দিষ্টভাবে। যখনই আমি শেপ মোডে অ্যাক্টিভ করলাম, ডান পাশে কিছু এক্সট্রা জিনিস চলে আসছে। এই এক্সট্রা জিনিসগুলো কি, আমরা ফটোশপে কয়ভাবে কালার চেঞ্জ করতে পারি, তিনভাবে। কিভাবে? মানে একটা যে মানে চেঞ্জ হয় না, আর একটা এই যে আচ্ছা, আমরা আসলে মেইনলি কালার চেঞ্জ করতে পারি যে শেপটাকে যে সিলেকশন দিয়েছি, একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, আসলে মেইন হচ্ছে আমার এখানে ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমরা কালারটা দুইভাবে অ্যাপ্লাই করি, হয় ফরগ্রাউন্ড কালার হিসেবে নয়তো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। বাট আপনি যখন শেপ মোডে কাজ করবেন, ওখানে এইসব ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কোনো কালারই থাকবে না। দুইটা অপশন পাবেন সেখানে, একটা হচ্ছে ফিল আর একটা স্ট্রোক। ফিল কালার কি, ফিল মানে হচ্ছে পুরো বডিটাকে সে কালার করে দিবে, ফুল বডিটাকে কালার করবে। আর স্ট্রোক মানে কি, স্ট্রোক হচ্ছে চারপাশে বর্ডার দিবে, চারপাশে বর্ডার হিসেবে সে কালার করবে। তো আমরা আপাতত এই যে ফিল কালারে এসে দেখেন, এই যে এখান থেকে এটা নাল অবস্থায় আছে, মানে কালার থাকবে না। নালে ক্লিক করেন, কোনো কালার হবে না। এখান থেকে সলিড কালার, মানে যেই কালারটা ফার্স্টে থাকবে সেই কালারটা সে পিক করবে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, অথবা কোনো প্যাটার্ন থাকলে প্যাটার্নও এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আর যদি আপনি সলিড কালার দিতে চান, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারেন। সেম অ্যাজ স্ট্রোকের ক্ষেত্রেও আপনি সেম কাজটা করতে পারেন। ঠিক আছে, আমরা শেপ মোডে চলে যাই। যখন আপনি শেপ মোডে যাবেন, ফিল এবং স্ট্রোক অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যখন কোনো কিছু ক্রিয়েট করবেন, সে অটোমেটিক্যালি কি করবে, ওই ফিল কালারটাকে নিয়ে নেবে। এবং দেখেন মজার একটা বিষয়, এটা কিন্তু ওপেন এবং ক্লোজ দুইটা পাথে আপনি কাজ করতে পারেন। আমি এখানে কি করলাম, এটা হচ্ছে ক্লোজ পাথ। আপনারা কি খেয়াল করেছেন, এটা ক্লোজ পাথ অলরেডি কি হলো, একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমাকে কিন্তু লেয়ার নিতে হয় নাই, সে অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নিছে। আমি আবার পেন টুলটা সিলেক্ট করি, এবার আমি ক্লোজ পাথে কাজ করব। ক্লোজ পাথটা কি, আচ্ছা দরকার নেই, আচ্ছা দেখাই।
এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাই আমরা ফিল থেকে আমি ফিলটা বন্ধ করে দিলাম। এই যে দেখেন, তখন এটা কি হলো, আপনি এই শেপটাকে মুভ করাতে পারবেন। আরে ধরতেই পারছি না। এটাকে কি করাতে পারছেন, মুভ করাতে পারছেন। আর এটা কি অবস্থায় আছে, ওপেন ম্যাম আপনি অবস্থায় কি আছে। কোনো কিছু অল্টার বা কোনো কিছু চাপ দিচ্ছেন? বড় করার জন্য না, এটাকে নড়ানোর জন্য? না না, কোনো কিছু চাপ দিই না, আসলে এটা অনেক চিকন হয়ে আছে তো, তাই আর কি মাউসটা ধরতে পারছে না। আমি একটু জুম করে নিয়েছিলাম, দাঁড়ান একটা মিনিট। এই যে এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেন, একটু হেলদি করে দেন, ওকে, তাহলেই হবে। ও মা, কত বড় হয়ে গেছে। ওকে, এখন আমরা মুভ করাই। জাস্ট আপনি সিলেক্ট করবেন, মুভ করাবেন। এই যে তখন অনেক চিকন ছিল তো ধরতে পারছিলাম না। তো ধরেন কোনো আপনাকে কিছু একটা আর্ট করতে হবে। সাপোজ আমি পেন টুল দিয়ে এটা একটা ফেস আর্ট করলাম। এরপরে আমি কিন্তু এখানে আর্ট ক্লোজ করে দিয়েছি, এটা একটা ক্লোজ পাথ। হ্যাঁ, আবার আমি এখানে এসে আরেকটা কি আর্ট করলাম, জাস্ট একটা লাইন দিলাম। এটার ফিলটাকে আমি কি করব, অফ করে দেব, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব, জাস্ট 5 পিটি করে দিলাম, 5 পিক্সেল। ওকে, এটার কাজ শেষ। এই যে এটা কিসের মতো, একটা ব্রুর মতো কাজ করবে, ওরা ধরতেই পারবো না। লক করে রাখি, দেখছেন। আবার আমি পেন টুলটা আবার সিলেক্ট করে আরেকটা এভাবে ব্রু আর্ট করলাম। এই দেখেন, এগুলো সব কি ক্লোজ পাথ। আমি কোনো শিফট অল্টার কোনো কিছু প্রেস করি নাই, জাস্ট মাউস দিয়ে কাজ করছি। এরপরে ধরেন আমি পেন, হ্যাঁ বলেন। ম্যাম এটা ওপেন পাথ যেটা করলেন এখন? হ্যাঁ, এখন যেটা করলাম সেটা হচ্ছে ওপেন পাথ। মানে আপনি শেপ মোডে থেকে ক্লোজ পাথ এবং ওপেন পাথ দুইটাতেই কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বাট পাথ মোডে থেকে এই কাজটা করতে পারবেন না। আমরা ফিলটা দিয়ে দিলাম ব্ল্যাক কালার। ওকে, দেখেন আমি একটা কি করলাম, চোখ আর্ট করলাম। পেন টুল দিয়ে আমি এখানে আরেকটা কাজ করব। ধরেন আমি একটা নাক দিতে চাচ্ছি, এরকম টাইপের। আমি চাই ফিলটা অফ থাকুক, শুধু স্ট্রোক হবে, আর ওর নাকটা আমরা একটু মোটা করে দিলাম। মুভ টুলটা সিলেক্ট করি, আবার পেন টুল সিলেক্ট করে, সরি, এখানে একটা যাদেরকে লক করেছি তাদেরকে খুলে দিই। এখন বলেন, এই যে আমি যদিও একদম সিম্পল কিছুই করি নাই, এই যে ভ্রু বা নাক বা ঠোঁটের মতো যেটা দেওয়ার চেষ্টা করলাম, আমি কি পাথ মোডে থেকে এই কাজটা করতে পারতাম? কখনোই না। পাথ মোডে থেকে আমাকে কাজ করতে হলে কি করতে হতো, আমি এটাকে পাথে নিয়ে যাই। তাহলে আমাকে কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ডিজাইন করতে হতো, যে এটা ডিলিট করে দিয়ে তারপরে হচ্ছে আবার এইখানে একটা চিকন করে ভ্রু এইভাবে আর্ট করে এরপরে কন্ট্রোল এন্টার দিতে হতো, কিন্তু ঠিক মতো হয়নি। এবং আমি আমার মন মতো কি করতে পারতাম না, কাজ করতে পারতাম না। এরপরে হচ্ছে আমাকে একটা নতুন লেয়ার নিতে হবে, কন্ট্রোল এন্টার দিতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে। কতগুলো ঝামেলা দেখছেন, অল্টার ডিলিট দিয়ে আবার কালার অ্যাপ্লাই, আবার সিলেকশন ডিলিট, কতগুলো স্টেপ পাথ মোডে। ফার্স্টে আপনাকে লাইনটা ক্রিয়েট করতে হবে,
একটা নতুন লেয়ার নিতে হবে, এরপরে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে, সিলেকশন সরাতে হবে, একটা লেন্দি প্রসেস। বাট শেপ মোডে থেকে আমি যখন কাজটা করছিলাম খুব ইজিলি কাজটা আমি কীভাবে করতে পারছিলাম, জাস্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মানে যে শেপটাকে ক্রিয়েট করব, এখান থেকে ফিলটাকে অফ করে দিলেই আর স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলেই হয়ে গেল। বুঝতে পেরেছি? এই পর্যন্ত যতটুকু দেখলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, ম্যাম আমরা তো ফটোশপ তো ইমেজ বেস ওয়ার্ক, আমরা তো ইমেজের উপর অ্যাপ্লিকেশনটা একটু বেশি দেখবো তাই না? এগুলো তো ইলাস্ট্রেটরে আমরা বেশি মনে হয় অ্যাপ্লাই করতে পারবো নাকি? না না না, এখানে পেন টুলের অনেক কাজ। আচ্ছা আচ্ছা, আপনাকে পেন টুল খুব ভালোভাবে শিখতে হবে। কথা বলা শেষ এখন আমরা হলে কপি করে আনতে গেলে তো পাথ মুডে গিয়ে কাজ করতে হবে আমাদের। ধরেন সবকিছু। একটা অবজেক্ট থেকে একটা কোনো পিক তুলে নিব, তখন কি পাথ মুডে কাজ করব না হ্যাঁ, নাকি সব পাথ মোডে কাজ করব আমরা। আমরা ফটোশপে ক্লিপিং পাথ বা মাস্কের যে কাজ করব সব হচ্ছে পাথ মোডে রেখে কাজ করব। এই যে শেপ মোড দেখালাম, শেপ মোড আপনাকে কখন প্রয়োজন হবে, ধরেন আপনি কোনো একটা গেম সেক্টরের সাথে আছেন, গেমিং সেক্টরের সাথে, যারা হচ্ছে গেম ক্রিয়েট করে বা বানায়, ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড থাকে গেমের পিছনে, যত ধরনের গেমস খেলা হয়, পাবজি বলেন, কক ছিল কিছুদিন আগে, বা আমাদের মোবাইলে যে ওটাকে কি বলে বাচ্চারা যে খেলে, ভিডিও গেমস, যেটাই হোক না কেন, যত ধরনের গেমই থাকুক না কেন, ওইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয়। আপনি যখন ওই ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করবেন ফটোশপে, তখন হচ্ছে শেপ মোডে রেখে কাজ করবেন। আবার ধরেন কোনো ক্যারেক্টার ডিজাইন করবেন, ফটোশপে করতে হবে যে এই ক্যারেক্টারটা হয়তো বা আপনাকে কোনো ওয়েবসাইটের জন্য বানাতে হচ্ছে, আপনি ফটোশপে তখন শেপ মোডে রেখে বানাবেন। মানে আমাদেরকে দুইটা জিনিসই বানাতে হবে, দুইটা জিনিসের ইউজই বুঝতে হবে। আপনি যখন কোনো ছবির কোনো কিছু কাটছেন, ওই যে বললাম না মেয়েদের জুয়েলারি গহনা, সেটার কাজ যখন আপনি করবেন অবশ্যই আপনাকে এটা পাথ মোডে রেখে কাজ করতে হবে, শেপ মোডে রেখে আমরা কাজ করতে পারবো না। কারণ শেপ মোডে তো সে একটা কালার অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, অটোমেটিক্যালি এখানে লেয়ার নিয়ে নিচ্ছে। অ্যাডভান্স টুল এটা, যেটা আমরা ইলাস্ট্রেটরে গেলে পাই। বুঝতে পেরেছি? জি হ্যাঁ জি ম্যাম। এবার আসি পাথ মোড না, হ্যাঁ পাথ মোডে। আমি এখন কোথায় আছি? পাথ মোডে। আপনাদের HW থাকবে স্মল লেটারের এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে 26 লেটার, এই সবগুলো আপনি কি করবেন? HW করবেন। কিভাবে করবেন? আমি টাইপ টুলটা সিলেক্ট করি, জাস্ট একটা এ লিখি ছোট হাতের, এটার কালারটা আচ্ছা ব্ল্যাক কালারই থাকুক, ব্ল্যাক না অন্য একটা কালার দিই। আমরা একটা এ লিখলাম এখানে। আপনার কাজ হবে আপনি ফার্স্টে টাইপ টুল দিয়ে একটা এ লিখবেন, বা মানে এবিসিডি যেটাই আছে সেটা লিখবেন। লেখার পরে ঠিক এইটাকে আপনাকে কি করতে হবে, একটা মিনিট, আবার কি হলো এর, ওরে অবাধ জায়গা দিয়ে দিছি যে তোমার পছন্দ মতো তুমি জায়গা ব্যবহার করো, তারপরে সে জায়গা ব্যবহার করতে পারছে না। আচ্ছা
করছি 21 আনইনস্টল করে দিতে হবে, ও লোড নিতে পারে না। আপনার কাজ হবে আপনি টাইপ টুল দিয়ে কি করবেন, একটা এ লিখবেন, লেখার পরে এই যে এটা আছে এই এটাকে ঠিক কপি করে আরেকটা এ বানাতে হবে, বাট অন্য কালারের থাকবে। এটা এমন না যে আপনি এটাকে কপি করে নিয়ে গেলেন তারপরে কালারটা চেঞ্জ করে দিলেন, এরকমটা যাতে না হয় যে এটার একটা কালার আলাদা কালার চেঞ্জ করে দিলাম ম্যাডামকে দিয়ে দিলাম, এটা যেন না হয়। কারণ দুইটাই কি আছে, টেক্সট মোডে আছে, আমি দেখে বুঝে যাব। এই কাজ না, আপনাকে পেন টুল দিয়ে বানাতে হবে। চলেন আমরা পেন টুল দিয়ে বানাই। অবশ্যই কি পাথ মোডে থেকে ম্যাডাম কাজ, ট্রায়াল দেন। হ্যাঁ অবশ্যই পাথ মোডে থেকে কাজ করতে হবে। চলে যাই। আচ্ছা, আমাদের মধ্যে কেউ আছেন যে বা হাতি, মানে বা হাতে কাজ করতে পছন্দ করেন? এরকম কেউ আছে? কেউ নাই? ঠিক কেন? বলছি কেন, কারণ হচ্ছে যারা বা হাতে আর কি কাজ করে অভ্যস্ত, বা দেখবেন ওনারা বা হাতে খুব কমফোর্টেবল ফিল করে। কোন একটা সার্কেল আর্ট করছে, আমি যখন সার্কেল আর্ট করি বা আমরা যারা ডান হাতে কাজ করি বেশি, আমরা হচ্ছে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে আমরা সেই দিকে কমফোর্টেবল। বাট যারা বা হাতি তারা হচ্ছে লেফট হ্যান্ডে কমফোর্টেবল, মানে ওরা যখন রাউন্ড ক্রিয়েট করে তখন কি করে বাম দিকে অ্যান্টি ক্লক ঘুরে আসে। অ্যান্টি ক্লকে ঘুরে আসলে ওদের রাউন্ডগুলো অনেক সুন্দর হয়। আবার ওরা যখন ডান দিকে ক্লক ওয়াইজ ট্রাই করে তখন কিন্তু একটু মানে যারা কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের, আমরা চাইলেও কি করতে পারি, অ্যান্টি ক্লকে কাজ করতে পারবো। তো কেন এই কথাটা বললাম, যে যারা আছি আমরা লেফট হ্যান্ডেড, তারা হচ্ছে আপনি যেই দিক থেকে কার্ভ করে অভ্যস্ত, মানে আমরা হচ্ছে এইভাবে কার্ভ করে অভ্যস্ত, ডান দিকে যে অভ্যস্ত, সুন্দর হয় আমাদের কার্ভগুলো, আমরা এটা ধরতে পারি, হ্যান্ডেলটা খুব সুন্দর করে যে কার্ভটা হলে কিনা পারফেক্টলি ধরতে পারি। বাট যারা হচ্ছে লেফট হ্যান্ডেড হবে তারা আবার উল্টা করে কাজ করবে, মানে তারা হয়তো এইভাবে উল্টা করে কাজ করতে পছন্দ করবে, সেজন্য আর কি জিজ্ঞেস করলাম। তো আমার ফার্স্ট রুল কি ছিল, একটা স্টার্টিং পয়েন্ট, আমি ক্লিক করে একটা স্টার্টিং পয়েন্ট দেখিয়ে দিলাম। সেকেন্ড রুল হচ্ছে যে আমি একটু ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করব। আমি এইখানে একটা স্টেপ নিলাম, এই জায়গায় ক্লিক করে দেখেন, আমি যখন এখানে ক্লিক করব আমাকে আগে বুঝতে হবে যে আমি এখানে কি স্ট্রেট লাইন দরকার নাকি আমার রাউন্ড দরকার। আমি কি দেখলাম, আমার রাউন্ড দরকার। ওকে ফাইন, আমি ক্লিক করে মাউসটাকে ছেড়ে দেই নাই, ধরে রাখছি এবং ড্র্যাগ করেছি। ড্র্যাগ করার পর এবার আমি খেয়াল করে দেখলাম যে আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের রাউন্ডটা বাম দিকে। তাহলে আমার মাউসটা কোন দিকে থাকবে, বাম দিকে থাকবে না, আমি বলেছি রাউন্ড যেদিকে দিবেন তার উল্টা পাশে কি থাকবে, মাউস থাকবে। ওকে, আমি উল্টা দিকে মাউস নিয়ে আসলাম। এরপরে বলেছি মাউসটাকে একবার আপনার উপরের দিকে উঠাতে হবে, নিচের দিকে নামাতে হবে, মাঝে মাঝে অ্যাঙ্কর পয়েন্টের কাছে যেতে হবে, আবার দূরেও নিতে হবে। ওকে, আমি উপরে নিচে নামালাম, কাছে আনলাম, আবার একটু উপরে নামালাম। এই জিনিসটা পারফেক্টলি আপনাকে দেখে বুঝতে হবে যে আমার যে নির্ধারিত শেপ আছে ওই শেপটার সাথে ম্যাচ করেছে কিনা। আমার যে শেপটা আছে সেই শেপটার সাথে ম্যাচ করেছে কিনা। আবার দেখেন, ফার্স্ট একটা স্টার্টিং পয়েন্ট, সেকেন্ড আমি একটা স্টেপ নিয়েছি। ওমর ফারুক কিছু বলবেন? না ম্যাডাম। তাহলে জয়েন দিয়েছেন যে, কি প্রবলেম? ম্যাডাম আমি আপনার স্টুডেন্ট। কি কোন ব্যাচের? 33। ও আচ্ছা, অফিসে থাকার কারণে ম্যাম আসলে লেট হয়ে গেছে আজকে। লেট তো করেছেন একদম 1 ঘন্টা। আর আমি দেখে ভেবেছি ওমর ফারুক আমার আরেকজন স্টুডেন্ট ছিল, সে হচ্ছে অনেক আগের ব্যাচের, তো তাই জিজ্ঞেস করলাম যে কেন জয়েন দিয়েছেন।
যারা 2টা করে ডিভাইসে জয়েন দিয়েছেন, মানে হচ্ছে ফোনেও জয়েন দিয়েছেন আবার পিসিতেও জয়েন দিয়েছেন, পিসিতে কি কাজ করছেন? না ম্যাম। ঠিক আছে, কাজ করলে মার দেব। ম্যাম হয়েছে কি যে পিসিতে বড় স্ক্রিন তো দেখতে সুবিধা হয়, আর কথা বলার জন্য মোবাইলে জয়েন দাও, যে মাইক্রোফোনের প্রবলেম পিসিতে। গুড, ঠিক আছে। তো আমি স্টার্টিং পয়েন্ট দেখালাম, সেকেন্ডে কি করলাম, জাস্ট যে পয়েন্টটা থেকে আমি রাউন্ডটা দিতে চাই ক্লিক করলাম, ক্লিক করে মাউসটাকে টেনে ধরলাম, ধরার পর মাউসটাকে একটু দূরে নিয়ে যাই। এরপর আমি একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখি আগে। দেখেন প্রত্যেকটা কাজেরই আপনাকে আগে রিসার্চ করতে হবে, বুঝতে হবে বিষয়টা। যখন আপনি এটাকে আই ক্যাচ করতে পারবেন এবং এটা ডিপ কিভাবে কাজ করলে আমার কাজটা সহজ হবে বুঝতে পারবেন, তখনই সহজ হয়ে যাবে, খুবই ইজি হবে। এরপর আমি মাউসটাকে জাস্ট উপর নিচে নামিয়ে একটু কাছে বা দূরে নিয়ে দেখবো যে পারফেক্টলি এটা ম্যাচ করেছে কিনা। প্রয়োজন একটু কাছে আনি মাউসটা, আবার একটু দূরে নিয়ে যাই বা একটু নিচে নামাই, দেখেন পারফেক্টলি কোথায় ম্যাচ করছে, দেখেন ম্যাচ করে গিয়েছে। ওকে, সেকেন্ড যে স্টেপটা আমার, আমি সেকেন্ড স্টেপটা এইখান থেকে বা আরেকটু ছোট করে নিতে চাই। নেওয়ার পর একটু হজবরল হয়ে গিয়েছে, কেন এই প্রবলেমটা হচ্ছে, বা একটু লং টার্ম নিয়ে দেখাই। একটু কেমন যেন প্রবলেম হয়ে গিয়েছে, বলেন তো কি প্রবলেম করেছি আমি? এই জায়গাটা একটু নিচে চলে গিয়েছে, এই জায়গাটা একটু উপরে চলে গিয়েছে। প্রবলেমটা কি করেছি? রাইট, আমি এখান থেকে হ্যান্ডেলটা কাটিনি, কারণ এই হ্যান্ডেলটা পরের যে রাউন্ড হবে তাকে কন্ট্রোল করবে, তাকে কি করবে, কন্ট্রোল করবে। ও কি করে পরবর্তী রাউন্ডটাকে শুধু এইভাবে ঘুরায় আনতে চায় যে এইদিকে ঘুরে আসো। দ্যাটস ওয়াই আমাকে এই রাউন্ডটা কি করতে হবে, কেটে দিতে হবে। আমি অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দেব। এখন আপনি রাউন্ড দেন এবং খুব সুন্দরভাবে পারফেক্টলি রাউন্ডটা দিতে পারবেন। চলে যাই, ভুলেই গেছি ওদের কাজ করতেছে না হ্যান্ডেল। আবার দেখেন এখানেও যদি আমি সেম কাজটা করি, একটু গোলমাল লাগিয়ে দিয়েছি, যে এখানে একটু নিচে নেমে আছে, সো আবার অল্টার ধরে এই হাতটা কেটে দেই। এবার একটু কাজ করি, ওকে। বাট এই জায়গাটায় সে ডিস্টার্ব করবে না। কেন ডিস্টার্ব করবে না? কারণ এই রাউন্ডটা ঘুরে এসে নিচের দিকে নেমে গেছে, আর এই হ্যান্ডেলের ধর্ম হচ্ছে রাউন্ড ঘুরে এসে নিচের দিকে নেমে যাবে। সো আপনি যখন এই হ্যান্ডেলটা দিয়ে বা এই রাউন্ডটা ক্রিয়েট করতে যাবেন, দেখবেন একদম খুব সুন্দরভাবে রাউন্ডটা হয়ে গেছে। ও একটুকু ডিস্টার্ব করা নেই, এটাকে নিচে নামায় নেই, কারণ আমার কার্ভটা এইভাবে এসে নিচের দিকে নেমেছে। আমি যদি আরেকটু বড়ও করে নিতাম এতটুকু, কোনো প্রবলেম হতো না, খুব সুন্দরভাবে রাউন্ডটা দিতে পারতাম। দেখেন একদম পারফেক্টলি ম্যাচ করে যেত। খেয়াল করেছেন বিষয়টা? যেখানে হ্যান্ডেল থাকলেও আমার কোনো প্রবলেম হচ্ছিল না। তো আপনারা চাইলে হ্যান্ডেলটা রাখতেও পারেন, ডিলিটও করে দিতে পারেন, নো প্রবলেম। এইখানে এসে আবার একটু প্রবলেম হবে। এখানে এসে কি প্রবলেম হচ্ছে, আমি লক্ষ্য করে দেখলাম যে আমার এই যে শেপটা হচ্ছে একদম একটু স্ট্রেট লাইন, বাট বাম দিকে রাউন্ড হয়েছে, লেফট সাইড একটু রাউন্ড গেছে। আর আমি যখন এটা দিতে চাচ্ছি, বাট কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে না। দ্যাট মিন্স আমাকে এই হ্যান্ডেলটা কেটে ফেলতে হবে। এখানকার শেপটা আমি আরেকটু হালকা দিয়ে দেব। আপনারা মনে হয় পরবর্তীতে গ্রুপ স্টাডি করেন, তাই না? হ্যাঁ ম্যাম, জি ম্যাম। ভালো। এরপরে হচ্ছে একটু রাউন্ডটা এইভাবে ঘুরে দিলাম। এই জায়গায় হ্যান্ডেলটা কাটলাম না, কারণ ও একাই আছে, তো একটা দিয়ে দিলাম। এই হ্যান্ডেলটা কেটে দেব, কারণ কি হ্যান্ডেলটা যদি না কাটি আমি এই স্ট্রেট লাইনটা দিতে পারবো না, এই যে হবেই না। সো হ্যান্ডেলটা কেটে দিয়ে শিফট ধরলাম। শিফট ধরে নিলে কি হবে, লাইন একদম স্ট্রেট হবে, ও সোজা লাইন ক্রিয়েট করে। আবার এতটুকু কি আছে, রাউন্ড আছে, সো আমি একটু রাউন্ড করে নিলাম, হ্যান্ডেলটা কেটে দেই।
ম্যাম হ্যান্ডেলটা কি করে কাটে? অল্টার ধরে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছি, এতটুকু রাউন্ড আবার দিয়ে দেব। মাউসটাকে একটু দূরে নিচে নামিয়ে উপরে নিচে কাছাকাছি যাব। আমার দেখেন পয়েন্ট নিতে ঝামেলা হয়েছে, তাই হোয়াইট কালারটা বেশি দেখা যাচ্ছে। সো পয়েন্টারটা এখান থেকে নেব। এখন দেখেন একদম পারফেক্টলি। আচ্ছা ম্যাম, সমান্তরাল কিংবা রাউন্ডের মধ্যে যদি আপনি এই হ্যান্ডেলটা কেটে দেন তাহলে কি কোনো হার্ড কর্নার তৈরি হয়ে যায় না? একটু হার্ড কর্নার তৈরি তো হবেই, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এবং পারদর্শী হতে হবে। আপনি ওক্ষেত্রে কি করবেন, একটু জুম করে নেবেন, জুম করে ছোট ছোট পার্টসে ভাগ করবেন। যখন ছোট ছোট পার্টসে ভাগ করে নেবেন তখন আর এটা হবে না। এবং ওই যে বললাম না আপনাকে খুব সূক্ষ্ম ওই যে আই থাকতে হবে, মানে দেখে আপনাকে বুঝতে হবে যে আমার এটা পারফেক্টলি হয়েছে কি না। যত আপনি আই ক্যাচি হতে পারবেন তত ধরতে পারবেন। দেখেন আমি যদি এইভাবে রেখে দেই, এই যে এইভাবে রেখে দিলাম, আমার এই জায়গায় লাইনটাও সোজা হলো না, আবার এই জায়গায় একটু কর্নারটা কেমন যেন হয়ে গেল। দ্যাট মিনস আমার এটা হয় নাই। আপনি যখন ক্রিয়েট করছেন আগে হচ্ছে এই যে এইখানকার পয়েন্টারটা ভালো করে খেয়াল করেন, পয়েন্টারটা ভালো করে খেয়াল করেন। ওকে, এইভাবেও দিতে পারবেন না, এভাবেও যদি দেন ঠিক হবে না, একটু কাছাকাছি। ওকে, এখন ম্যাম দেখেন। আমাদের জাহিদ স্যার বলেছিলেন যে 2টা পিক্সেলের ভিতরে রাখতে আর কি এটা। আচ্ছা, আচ্ছা। এখন তো আমরা জাস্ট দেখাচ্ছি, এটা তো আপনি যখন ডিজাইন করবেন তখন তো ফেদার ইউজ করবেন, তারপরে হচ্ছে রিফাইন এডস ইউজ করবেন, মাস্কিং করবেন। 2টা পিক্সেলের ভিতরে আপনি এখন খেয়াল করবেন কিভাবে, এখানে 2টা পিক্সেল কোথায় আছে, এই পিক্সেল আর এই পিক্সেল, লাস্টের পিক্সেল তো দেখাই যাচ্ছে না। সো আপনাকে চেষ্টা করতে হবে যে এই যে যেই পিক্সেলটা ভিজিবল অবস্থায় আছে, ভিজিবল মানে কি কিছুটা হলেও আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই পিক্সেলগুলো সেইটার মধ্যে থাকেন, এটার বাহিরেও যাবেন না, আবার এই সলিড কালারটার ভিতরেও আসা যাবে না। ভিজিবল যে ম্যাম ওটা কি ফিদার না? ফিদার বলে তো না? হ্যাঁ, লাস্টের যে পিক্সেলগুলো ঘোলা ঘোলা অবস্থায় আছে সেগুলোকে ফিদার বলছি। আচ্ছা, আমরা এখন একটু রাফভাবে কাজ করে চলে যাই, বেশি সময় নিয়ে ফেলছি। আমি চাইলে এটাকে এক টানেই শেষ করতে পারি, বাট আমাদের সুবিধার জন্য আমরা একটু হ্যান্ডেলটাকে কেটে দিয়ে কাজ করব। একটু উপরের দিকে উঠায় দেব, অল্টার ধরে কেটে দেব হ্যান্ডেলটাকে, শিফট ধরে স্ট্রেট লাইন দেব, দিয়ে এটা আবার একটু রাউন্ড হবে। এই রাউন্ডটাকে আমি সিলেক্ট করব, এই রাউন্ডটাকে মডিফাই করে দিয়ে দেব, বাট কাজ করবে না, এখানে একটু ঝামেলা পাকিয়েছি আমরা, এবার ঠিকই কাজ করবে। প্রয়োজন আমি হ্যান্ডেলটা কেটে দিই। যখন আপনার প্রোডাক্টের একদম চারিপাশের যেই শেপটা আছে, শেপটা অলরেডি কি হয়ে গেল, সিলেক্টেড হয়ে গেল। সিলেক্টেড হয়ে যাওয়ার পর আপনি কন্ট্রোল এন্টার কখনোই দেবেন না। এরপরে হচ্ছে ভিতরের যে পার্টগুলো আছে, ছোট ছোট যে পার্টগুলো থেকে যাবে, সেই পার্টগুলোকে আবার আপনি সিলেক্ট করেন। ওগুলো যে চলে গেল, ওগুলো চলে যায় নাই, আছে অ্যাঙ্কর পয়েন্টটা শো করছে না, বাট এই যে দেখেন ব্ল্যাক কালার সিলেকশন আছে, থাকবে। পাথ মোডে থাকলে ওগুলোও থাকবে।
তো আমরা কি করলাম যে প্রোডাক্টের চারপাশেও আমার সিলেক্ট হয়ে গিয়েছে এবং ভিতরে যে ছোট ছোট পার্টগুলো আছে ওগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এতটুকু কাজ কমপ্লিট করার পরে আপনি একটা লেয়ার নেবেন, সরি কন্ট্রোল এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন সিলেকশন হয়ে গিয়েছে দুইটাই। এরপরে একটা নতুন লেয়ার নেবেন, নেওয়ার পরে কালার অ্যাপ্লাই করবেন। এই যে এখান থেকে ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিবেন, মুভ টুল সিলেক্ট করে এটাকে মুভ করে ডানে নিয়ে যাবেন, কন্ট্রোল ডি। বুঝতে পেরেছি কাজটা? ম্যাম আরেকবার ম্যাম। হ্যাঁ আরেকবার বলে দিন। সবার কি প্রবলেম, মানে কথা কাটা কাটা আসছে? জি জি ম্যাডাম। আচ্ছা ওকে, একটা জি মিনিট। ম্যাম, সবারই প্রবলেম। ঠিক আছে, একটা মিনিট। এখন ক্লিয়ার ম্যাম? না, তারপরে একটু রিফ্রেশ করে দিই। আপনাদের স্টুডেন্ট হয় কতজন? আমরা 33-এ তো 100 কত? 30-এ 100 জন আছি। রিপন বুঝিনি, 100 জন মানে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমরা তো 100 জন ভর্তি হয়েছি, মানে 33 আছে। 33 ব্যাচে এরকমই হয় ম্যাডাম, 40-41। দুই ব্যাচ মিলে মানে প্রথম দিয়ে ক্লাসে 60-65 জন উপস্থিত থাকতো, এখন মোটামুটি এটা হবে আরো কমে যাবে, এখান থেকেও আরো কত কমে যাবে, এখান থেকে অনেক ঝরে পড়বে। সেটা কোনো কথা না, ঝরে পড়বেই, কারণ অনেকের অনেক পিছু টান থাকবে, কত ঝামেলা হবে। আচ্ছা আমরা যেখানে ছিলাম আমি বলেছি যে যখন আপনার ফার্স্ট পার্ট সিলেক্ট হয়ে যাবে, মানে একদম চারপাশের আউটসাইড সিলেক্ট হয়ে যাবে, এরপর আপনি ভিতরের ছোট ছোট পার্টসগুলো, আমি পরে একটা স্যাম্পল দেখায় দেব, যে ছোট ছোট যে পার্টগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। সবগুলো সিলেক্টেড হয়ে গেলে, মানে পাত্রল দিয়ে কাটা হয়ে গেলে, এরপরে হচ্ছে আপনি দিবেন কন্ট্রোল এন্টার, দেখবেন অটোমেটিক্যালি সব সিলেক্টেড। তারপরে একটা নতুন লেয়ার নেবেন, নিউ লেয়ার, এখান থেকে নতুন লেয়ার নেবেন, অথবা আরেকটা টপ সিক্রেট শিখিয়ে দিই, জাস্ট কন্ট্রোল জে দিলেই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, সরি এটা তো টাইপ টুলে আছে, সরি ইমেজে থাকলে হয়ে যেত। একটা নতুন লেয়ার নেবেন, কি করেছি সিলেক্টেড করেছি, সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করেছি, এরপরে একটা নতুন লেয়ার, তারপরে কালার অ্যাপ্লাই, মুভ টুল সিলেক্ট, মুভ করে সরায় নিয়ে যান, সিলেকশন সরিয়ে দেন, কন্ট্রোল ডি। ওকে, তো আপনাদের যে হোমওয়ার্ক এ থেকে জেড পর্যন্ত, চাইলে হোমওয়ার্ক কমায় দিতে পারি। হোমওয়ার্ক কমানোর মধ্যে আছে আই এল, তারপরে হচ্ছে টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই লেটারগুলো বাদ দিয়েও কাজ করতে পারেন, বাট বাকি লেটারগুলো অবশ্যই করতে হবে। ম্যাডাম ক্যাপিটাল লেটার করব নাকি স্মল লেটার? স্মল লেটার, ক্যাপিটাল লেটার না, স্মল লেটার, সব স্মল। সো চাইলে আপনি এটাকে তখন কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে, যে একটা ডকুমেন্টের মধ্যেই সব রাখলেন, আমাকে কিন্তু পিএইচডি ফাইল শো করতে হবে, আপনি যে কাজ করেছেন সেটার পিএইচডি ফাইল শো করতে হবে। কারণ কি, এটা হচ্ছে প্রুফমেন্ট, আপনি যে এ থেকে একে কনভার্ট করেছেন লেয়ারে বা এভাবে কেটে কেটে, সেটা আমি কিভাবে বুঝবো, সেটা আমি হিস্টোরি প্যানেলে গেলে বুঝে যাব, আর হচ্ছে এইটা দেখলেই বুঝে যাব যে এটা যখন এ থেকে এখানে লেয়ারে আসবে তখন ঠিকই বুঝে যাব। তো আপনি এটাকে পিএইচডি ফাইলটা করব নাকি? আমরা যখন ইমেজ করি তখন তো আমাদের পার্ট থেকে যায়, তখন একটু বোঝা যাবে ইমেজের থেকে পার্ট। হ্যাঁ হ্যাঁ, অনেকেরটা আছে যে জাস্ট ছবি দেখেই বুঝে যাব, বাট অনেকে আছেন একটু অ্যাডভান্স, যে ধরা যায় না, তখন আমি বলি যে ক্লাসে এসে আপনি পিএইচডি ফাইলটা দেখান তো, আপনি কি ক্রিয়েট করছেন, পিএইচডি ফাইলের স্ক্রিনশট দেন অথবা ফাইল দেন, দেখান। মানে অনেকেরই আছে ধরা পড়বে না। বলেন ম্যাম, কাট করার পর কালারটা কিভাবে অ্যাপ্লাই করলেন একটু দেখাবেন প্লিজ? জাস্ট অল্টার ডিলিট দিয়ে। হ্যাঁ অবশ্যই দেখাবো, কেন না। কি কালার রাখবো আমরা, কি কালার দিয়ে করবো? অ্যাজ ইউ উইশ, আপনার ফেভারিট কালার। আবার দেখাচ্ছি, আপনি যখন সিলেক্টেড করেছেন
মানে চারপাশের সবকিছু আপনার কাটাকাটি কমপ্লিট। এরপরে কন্ট্রোল ইন্টার, তারপরে লেয়ার, দেন হচ্ছে কালার অ্যাপ্লাই। আমি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করেছি, যে ব্ল্যাক কালারটা আছে ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করেছি অল্টার ডিলেট দিয়ে, মুভ টুল দিয়ে এটাকে মুভ করে নিয়ে গেছি। এরপরে এই যে সিলেকশন হয়ে আছে কন্ট্রোল ডি দিয়ে সরিয়ে দিয়েছি। ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এই গেল আপনাদের হোমওয়ার্ক। এইভাবে আমাকে হোমওয়ার্ক করে দিবেন। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো, একদম ছোট, খুব বেশি না। চলেন একটা লিখছে ডায়মন্ড রিং, হয়ে গেছে ডায়মন্ড রিং। কি একটা কিবোর্ড দিন দিন খালি আমাদের ডিস্টার্ব করতেছে। এটা তো পিএনজি। আবার দেখবেন, মানে একটা কথা শুনবেন, মজার কথা, আমাদের ডিজাইনারদের প্রবলেম, মানে যখন আপনার পিএনজি ইমেজ দরকার আপনি পিএনজি লিখে সার্চ দিবেন, তখন পিএনজি ছবি আসবে না, সব জেপিজি আসবে। যখন আবার জেপিজি ইমেজ দরকার আসবে হচ্ছে পিএনজি। কি যে একটা মহা বিপদ হবে, মেজাজ খারাপ হবে। ম্যাডাম তখন উল্টাটা সার্চ করতে হবে। এটা তো অনেক ছোট। হ্যাঁ, তো এটা তো অনেক ছোট, বড় করে নেন। কি ছোট কি বড় কি বলেন, বুঝি নাই। ম্যাডাম আমাদের রেজলিউশন, ভালো রেজলিউশনের জন্য অন্য ইয়েতে যাব না, গুগল থেকে নিব? না না, গুগল থেকে আমরা কখনোই ইউজ করব না। আপনার যে প্রোডাক্টটা দরকার, কিছু ফ্রি কপিরাইট সাইট আছে, আমি আপনাদেরকে দিয়ে দেব নামগুলো, ওই সাইটগুলো থেকে ছবিগুলো নিয়ে কাজ করবেন। ওকে, জি, আমরা যে আনস্প্ল্যাশ পিক্সাবে থেকেই নিয়ে কাজ। হ্যাঁ হ্যাঁ, পিক্সাবে, আনস্প্ল্যাশ, তারপরে pixel.com, এরপরে আছে png.com, অনেক সাইট আছে, মেবি 10-15টা সাইটের নাম আমার কাছে আছে, আমি দিয়ে দেব, ওখান থেকে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আপনার হোমওয়ার্ক কি দিয়েছেন আরেকবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই, হোমওয়ার্ক হচ্ছে আপনার এ থেকে জেড পর্যন্ত। দেখি কালার করে লিখবো, শুধু শেপ কালার শেপ দিয়ে। ঠিক আছে, এই ছবিটা নিয়ে আসি, একদমই সুন্দর স্পষ্ট। পাবো আপনার চ্যানেলে? হ্যাঁ, পেয়ে যাবেন একদম যথাসময়ে পেয়ে যাবেন। জাস্ট একটু সময় দিতে হবে, 7টা থেকে 8টার মধ্যে। আপু ফুল ভিডিওটা কি দিবেন না আপনাদের শুধু জাস্ট ক্লাসের টুকু কেটে ভিডিওটুকু দিবেন? ক্লাস যা পাচ্ছেন ফুল ভিডিও দিয়ে কি করবেন? আগের কথাবার্তাও চাচ্ছেন? না না, এই যে হোমওয়ার্কের কথা কি বলছেন এটা যদি আরেকবার দেখা যায়। A to Z সব পাবেন, শুধু প্রেজেন্টটা পাবেন না, আর হচ্ছে আগে যে বকবক করেছি সে বকবক পাবেন না। ও আচ্ছা আচ্ছা। ওকে, আমরা এই প্রোডাক্টটা কি করতে চাচ্ছি, শুধু আমি রিং 2টা রাখতে চাচ্ছি। দেখেন এখানে কাহিনী কি, আমি যদি ব্যাকগ্রাউন্ডের, এটা কোনো মানে হইলো? এখন কিসের ড্রিল মেশিনের কাজ করে, যে ব্যাকগ্রাউন্ডটা যদি অফ করে দেই তাহলে বোঝা যাচ্ছে যে এই রিং এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আবার এই যে ভিতরে দেখেন, এইখানে একটা পার্ট, এইখানে একটা পার্ট, আবার এইখানে একটা পার্ট, টোটাল 3টা পার্ট আছে। চলেন আমরা একটা একটা করে কাজ করি। আমি একটু রাফভাবে কাজ করব, হ্যাঁ, খুব দ্রুত বা রাফভাবেই কাজ করব, আপনারা জাস্ট খেয়াল করে দেখেন। আমি সর্বপ্রথমে একদম আউটসাইড, বাহিরের দিকে যে রিংটা আছে সেটাকে সিলেক্ট করব। কে আনমিউট করে রেখেছেন মিউট করেন, আর কেউ কিছু বললে বলতে পারেন। ম্যাম হোমওয়ার্কটা আপনি কিভাবে প্রোভাইড করব? না পিএইচডি ফাইল?
পিএইচডি ফাইল এই হোয়াটসঅ্যাপে চলে আসে, হোয়াটসঅ্যাপে দিতে পারবেন পিএইচডি ফাইল। যদি সেক্ষেত্রে প্রবলেম হয় আমাকে একটু উল্লেখ করে দিয়েন। 33 ব্যাচের তো আমি অলরেডি অ্যাড হয়ে গেছি। ও আচ্ছা, ভালো কথা মনে করছেন, আমাদেরটাতে আপনি অ্যাড হন নাই অ্যাড এখনো। হলে আমি একটু রানা ভাইকে নক দিই। মশা আচ্ছা, ওই জাহিদ স্যার চলে গিয়েছেন, উনি তো আগে আমাদের যারা ছিলেন। 38 আপনারা 38 হ্যাঁ 38 এর কথা বলছি ম্যাম। আমি এতক্ষণ ক্লাস করছিলাম, আমার নেট চলে গেছে। আর আরেকটা কথা, হোয়াটসঅ্যাপে সবার নাম্বারের পাশে সবার রিয়েল নেম থাকবে, তা না হলে কিন্তু আমি চিনব না। বুঝতে পেরেছেন? জি ম্যাম। 38 দিয়ে দিছি, অ্যাড করে দিবে, ভুলে গেছে হয়তো বা। অনেক কাজের প্রেশার থাকে, অনেক কাজ থাকে তাদের অফিসে, সো আমরা হয়তো বা বাসায় বসে ক্লাস করছি। ম্যাডাম প্রেজেন্ট কে দিয়ে দিয়েছেন? আমার নেট প্রবলেমের জন্য 5 মিনিট থাকতে পারি না। কে আপনি? মাসুদ রানা, 38 ব্যাচের। না, প্রেজেন্ট দেই। রোল নাম্বার 41। মিউট করেন। নেট চলে গেছে ম্যাডাম। হ্যাঁ মিউট করেন, নেট চলে গেছে বুঝতে পেরেছি। ক্লাসে থাকেন, প্রেজেন্ট এখনো দেই নাই, ওয়েট করেন। একটা কাজ করছি সেটা আগে দেখেন মন দিয়ে। প্রেজেন্টের ব্যাপারে কষ্ট করতে হবে না, আমি সবার ভিডিও রেখে দিচ্ছি, মানে ভিডিওতে সবার চেহারা আছে, নাম আছে। যদি কেউ বাদও পরে আমি ভিডিও দেখে আবার তাদের প্রেজেন্ট দিয়ে দিই, সো টেনশনের কিছু নেই। আপনি যদি ক্লাস করেন অবশ্যই প্রেজেন্ট পাবেন, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। বাট আপনি ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে এসে যদি বলেন ম্যাম আমার কারেন্ট চলে গেছে, নেট ছিল না, তাহলে সেই প্রেজেন্ট পাবেন না। ক্লাস শুরু হয়েছে, 10 মিনিট ছিলেন চলে গেছেন, তাহলেও পাবেন না, কারণ আমি ফুল ভিডিও দেখি। ফুল ভিডিও দেখার পর কে কতক্ষণ ক্লাসে ছিল সেই অনুযায়ী, আপনি 1 থেকে 1.5 ঘন্টা ক্লাসে ছিলেন, ওই অনুযায়ী আপনার প্রেজেন্ট হবে। সো ক্লাসে থাকেন, প্রেজেন্ট একটু পরেই দেব। আমরা যখন ফাইবারে গিগ বানাবো, হ্যাঁ, প্রোডাক্টগুলো তো এইভাবে কাটতে হবে। আপনাদেরকে একটা ছোট্ট চুরিবিদ্যা শিখিয়ে দিই, সেটা হচ্ছে অনেক সাইট এখন চলে আসছে, গুগলে গিয়ে সার্চ দিলেও পাওয়া যায়, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বিভিন্ন সাইট আছে, ওরা খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। বাট আপনি ফটোশপে যেভাবে পারফেক্টলি কাজটা করতে পারছেন, মাঝে মাঝে কি হবে না, ওখানে সেম কাজ হবে না, বা আপনার ছবিটার রেজুলেশন নষ্ট হয়ে যাবে। তো ঘুরে ফিরে আপনাকে এই যে এত সাইট ওপেন হয়েছে, লোগো মেকার, উইক্স, আরও কত সাইট চলে আসছে লোগো বানানোর জন্য, তারপরে মানুষ কেন হায়ার করে আমাদেরকে? ম্যাম আসলে যখন আমরা কাজটা চাই, মানে ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো পিকচার চাই, মানে 100% কোনো রেজুলেশন ছবি পাওয়া যায় না, যতই আসুক 100% পাই না। ওটা আপনি ফটোশপে নিয়ে এসে 100% করে নেবেন, একটু রেজুলেশন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কালার কারেকশন করে নেবেন, প্রয়োজনে পিছনে কালার দিয়ে নেবেন, হাইলাইটেড করে নেবেন, সমস্যা কি? এডিট করতে পারি তো। এটার পাশাপাশি লাইটরুম শিখে ফেলবেন, খুবই সহজ। ইউটিউব থেকে দেখে লাইটরুমটা শিখে ফেলবেন, যে একটা ছবির ফটোশপ ছাড়াও আপনি কিভাবে রেজুলেশন বাড়াতে কমাতে পারেন। আমার মাউসের কি হবে। এরপরে ফটোশপ ইলাস্ট্রেটর শেখা হয়ে গেলে কাজ শুরু করে দিবেন। কাজ তো করবেনই অবশ্যই, পাশাপাশি ইনডিজাইন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারগুলো শিখে ফেলবেন। ভিডিও এডিটিং শিখবেন, কারণ বাংলাদেশে যদি কোথাও জব করতে যান, এই 2টা সফটওয়্যার দিয়ে আপনাকে কেউ ডিমান্ড দিবে না, কেউ আপনার দাম দিবে না। বাট আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, তাহলে 2টা সফটওয়্যার দিয়ে আজীবন আপনি খেয়ে বসে চলতে পারবেন, তারপরেও ডিমান্ড আছে। আচ্ছা দেখেন, আমাদের চারপাশের একদম যে কি বলে এটাকে, আউটসাইডের লাইনটা, সেটা আমাদের কাটা কমপ্লিট। ওকে, এখন আমরা ভিতরের 1, 2, 3 তিনটা পার্টি কাটবো আর গল্প করব। তো যেটা বলছিলাম,
সাপোজ আপনাকে একজন ক্লায়েন্ট হায়ার করলো, আমি একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম। একজন ক্লায়েন্ট হায়ার করলো, তার একটা স্টার্টআপ কোম্পানি। স্টার্টআপ কোম্পানিতে কি করতে হবে? একটা লোগো ক্রিয়েট করে দিতে হবে। ওকে ফাইন, আপনি লোগো ক্রিয়েট করে দিলেন। আপনার লোগোটা তার এতই পছন্দ হলো যে আপনাকে বললো যে আমাকে এবার আমার কোম্পানির জন্য একটা লেটার হেড বানিয়ে দাও, যেটা কোম্পানির লেটার হেড বলে। কোম্পানির একটা নিজস্ব প্যাড থাকে, ওই প্যাডের কথা বলছি। লেটার হেড বানিয়ে দাও, একটা এনভেলপ ডিজাইন করে দাও, মানে আইডেন্টিক্যাল যে ডিজাইনগুলো থাকে এগুলো আপনাকে দিয়ে করালো। করানোর পরে আপনাকে এতই পছন্দ হলো আপনার ব্যবহার বা আপনার কাজ, আপনাকে সে হায়ার করে নিল, অথবা অ্যাজ এ রেগুলার ক্লায়েন্ট হিসেবে সে আপনার সাথে কাজ করবে রেগুলার বেসিসে। কোনো কারণে তার হয়তো বা দরকার পড়লো, সে একটা ছোট ভিডিও বানালো, ধরেন 50 সেকেন্ডের, ক্যামেরা দিয়ে শ্যুট করলো, পরে বললো তুমি আমাকে কি এটা করে দিতে পারবা? এমনও ক্লায়েন্ট পাবেন সে আপনাকে পে করবে। যেমন আমার এক স্টুডেন্ট আছে, আপনাদের ক্লাসে আছে কিনা জানি না, ওই ব্যাচের 00, নয়তো আগের ব্যাচে, 2টার ব্যাচে মনে হয়, 2টার ক্লাস করে গেছে। উনি হচ্ছে 30 ব্যাচের ছিল। আপনারা তো এসপি জিডি, ওরা শুধু জিডি 30 ব্যাচের। একজন স্টুডেন্ট আছে, উনি এমন একজন ক্লায়েন্ট পেয়েছে, বিলিভ করবেন না, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে ওনার একটা এজেন্সি ফার্ম আছে, প্রচুর ছবি এডিট করায়। ফার্মটা হচ্ছে ওই যে অ্যামাজন, তারপর ইভের যে সাইটগুলো আছে ওদের ছবিগুলো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ও জাস্ট একটা গিগ দিয়েছে, দেখালো আমাকে যে ম্যাম একটা গিগ বানিয়েছি, দেখালো, আমি বলছি হ্যাঁ পাবলিশ করে দেন। যেদিন পাবলিশ করছে তার পরের দিনই হচ্ছে ওই, মানে ছবিগুলো খুব সুন্দর করে বানিয়েছিল, তার গিগটাও অনেক সুন্দর, আপনাদের দেখাবো না একদিন। পরের দিনে সে কি পেল? কাজ পেয়ে গেল। মানে ওই বায়ার তাকে নক দিয়ে হায়ার করলো যে আমার এতগুলো ছবি আছে, 50টা না কয়টা ছবি, $50, কাজটা করতে পারবা কিনা? ও বললো হ্যাঁ পারবো। কাজ করালো। ফাইবারে থাকতেই, ফাইবারে ওকে দিয়ে হচ্ছে, বায়ারটা এত ভালো, মানে মানুষের ভাগ্য কতটা সুপ্রসন্ন। ওরে দিয়ে $125 কাজ করাচ্ছে, করানোর পরে বলতেছে কি যে তোমার তো ফাইবারকে 20% দিতে হয়, তাহলে আমি তোমাকে ফাইবারের বাহিরে কাজ দেব। ফাইবারের বাহিরে মানে ও কি বায়ারকে নিয়ে আসবে, বায়ার ওরে বের করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে অনেকগুলো কাজ করেছে, প্রায় $800 মতো ওরে দিয়ে কাজ করালো। করানোর পর দেখেন আমাদের এই পার্টটাও কাটা কমপ্লিট। আমি কিন্তু কন্ট্রোল এন্টার দেইনি, জাস্ট কেটে যাচ্ছি। আরও 2টা পার্ট বাকি আছে, এই 2টা পার্টও কেটে ফেলবো। তো ওনাকে দিয়ে প্রায় $800 মতো কাজের পরে এখন ওই যে বায়ার, মেবি অস্ট্রেলিয়ান বা না ইউনাইটেড স্টেট, কোথাকার যেন ছিল, ওনার একটা নতুন কাজ আসছে যে অ্যানিমেলস আছে না, বাহিরের কান্ট্রির মানুষরা তো খুব অ্যানিমেল পালতে পছন্দ করে, কুকুর, বিড়াল, তারপরে ঘোড়া, এরকম অনেক কিছু। ওই যে অয়েল পেন্ট করে, ইউটিউবে দেখছেন অয়েল পেন্ট নাম, যে বিভিন্ন ধরনের পোস্টারাইজেশন, অয়েল পেন্ট করা, পিছনে জল দেওয়া, জলছাপ, হ্যাঁ হ্যাঁ, জলছাপ দিয়ে খুব সুন্দর করে, মানে ছবিটা দেখে মনে হবে পেস্টেল টাইপের, মানে হাতে আর্ট করে না রং দিয়ে পেস্টেল টাইপের, আমাদের এটাও কমপ্লিট এরকম টাইপের। এখন ওরা জিজ্ঞেস করছে পারো কিনা, বলতেছে মানে আমি পারি বলতে জানি বিষয়টা, বাট ওভাবে করা হয়নি, বাট আমি কাজ করে দিতে পারবো। তো ওরা বেশি দেয় নাই, 2টা ছবি দিয়ে বলছে তুমি আগে করে আমাকে স্যাম্পল দেখাও, যদি হয় তাহলে আমি তো তোমাকে কাজ দিচ্ছি। ও স্যাম্পল করে দিল, বায়ারের পছন্দ হয় নাই, বলছে না পারফেক্ট হয় নাই। উল্টা বায়ার ওকে $50 পে করছে, বলছে তোমার আশেপাশে কেউ যদি এই কাজ ভালো পারে তার থেকে এই জিনিসটা শিখে নাও, অথবা সে টাকা ফার্স্টে বলছে কারো কাছ থেকে শিখে নাও। ওকে, এরপরে সে তাকে পেমেন্ট করছে, লিন্ডা অথবা এরকম কোনো কোর্স করে এটাতে পারদর্শী হও, মানে ভালো করে শিখে নাও। তো দেখেন এরকম বায়ার কোথায় পাবেন, ভাগ্য ভালো দেখে। পরে সে সেই কাজ শিখছে, মানে ক্লাসে এসে আমাকে 2 দিন এটা নিয়ে ঘাটাঘাটি করছে, আমাকে দেখাইছে, আমি বলে দিছি এইভাবে কাজ করেন, প্রয়োজনে ইউটিউব দেখেন, ঘাটাঘাটি করেন,
এরপরে এখন আবার ওনার কাজ করছে। সো আপনি যদি পারফেক্ট হন, যে কোনো একটা বিষয়ে পারফেক্ট, আমি সব কিছুই জানবো, কারণ জীবনে চলার পথে অনেক কিছুই জানার প্রয়োজন আছে। সব কিছুই আমি জানবো, বাট পারফেক্ট আপনাকে একটা বিষয়ই হতে হবে, সেটা যে কোনো সেক্টরেই হোক। আমাদের এক রিলেটিভ আছে, সে হচ্ছে বাংলাদেশ বিমান যে এয়ারফোর্স, ওখানকার এই যে বাংলাদেশ বিমান এয়ারপোর্টে জব করে ম্যানেজার, মানে খুব উচ্চ পদস্থ আঙ্কেল লাগে আমার। সে ওইটা জব তো করেই, আপনাদের সাথে শেয়ার করেছিল নাকি মনে নেই, জব করে পাশাপাশি সে হোমিওপ্যাথিক ডাক্তারি পড়াশোনা শেষ করছে, এলএলবি শেষ করছে, মানে জবের ভিতরে থেকে তার পড়াশোনা করতে খুব ভালো লাগে। বিলিভ করেন, ওনার পড়াশোনা করতে খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের এটা কাটা কমপ্লিট। এখন আমরা কি করব, জাস্ট কন্ট্রোল জে দেব। কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে আমি এটা অফ করে দিই। ও সরি, কন্ট্রোল জে দেবো কেন, ডিলেট। এরপর আমি দেব কন্ট্রোল এন্টার। আমার কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে, হ্যাঁ সব কিছু সিলেকশন। দাঁড়ান, কি সিলেকশন করছি, এই যে এবার ভিতরটা হয়নি তো? হ্যাঁ, ভিতরেরটা সিলেক্ট হয়েছে, এবার সব সিলেক্ট হয়েছে। আমি দেব কন্ট্রোল এন্টার। সিলেকশন দেওয়ার পর কন্ট্রোল জে, জাস্ট কন্ট্রোল জে দিব। এতগুলো হয়েছে কেন, এবার আমি আই অফ করে দেই। এই যে দেখেন, বুঝতে পেরেছেন? আমি যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ডটার একটা কন্ট্রোল এন্টার, তারপর কন্ট্রোল জে, জে আই জে জে যে ছিল সেটা হলো লেয়ার। হ্যাঁ, একটা লেয়ার দিয়ে দিই পিছনে। বিষয়টা বুঝতে পেরেছেন? খুব সহজে হয়ে গেল না? জি ম্যাম। ওকে, তাহলে কিন্তু আমার ওই যে এ বি সি ডি আমি যেভাবে কাজ করেছি, যে একটা লেয়ার নিয়েছি, কালার অ্যাপ্লাই করে আবার আলাদা করতে হয়েছে, এখানে সেটা করতে হলো না। এই জন্যই আমি আপনাকে 26টা লেটার করতে দিয়েছি। আপনি যদি কষ্ট করে ওই 26টা লেটার এতখানি ম্যানুয়ালি কাজ করতে পারেন, তাহলে পরবর্তীতে এই ছোট ছোট বিষয়গুলো মানে খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। ওকে ম্যাম, বলেন। বলছি কি আপনাকে যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে সেটা কি আপনাকে পিএনজি ফাইলে জমা দিতে হবে? না না, আপনি হচ্ছে এবিসিডি, তো এবিসিডি আপনি জাস্ট কালার চেঞ্জ করে কাজ করবেন, কালার চেঞ্জ করে। না ম্যাম, বুঝতে পারছি সেটা, কিন্তু আমি বলছি যে মনে করেন একটা পেজে ছোট ছোট করে যে কয়টা ধরে সেই কয়টাই তো দিব। দেওয়ার পরে আপনাকে যখন ওই অ্যাসাইনমেন্টটা জমা দেবো, ওটা কি জেপিজি করে দিব না পিএনজি করে জমা দিব আপনাকে? জেপিজি দিতে পারেন। জেপিজি দেওয়ার পর যদি আমার মনে হয় হ্যাঁ আপনি পারফেক্টলি মানে সততার সাথে কাজ করেছেন, তাহলে আর পিএইচডি ফাইল চাবো না। আর যদি মনে হয় না একটু এখানে আমরা কিছু হানকি পাঙ্কি করছি, তাহলে হচ্ছে আমি পিএইচডি ফাইল চাবো। মানে পিএইচডি ফাইলটা রেডি রাখবো? রেডি রাখতে হবে, রাইট। আপনি যে কাজ করেছেন সেটা পিএইচডি তে সেভ করে রাখবেন। আপনি আমাকে জেপিজি, যে এটার একটা ছবি নিয়ে দেন। এখানে তো আমি এটা ওরটা কাজ করব না, এবিসিডির কথা বলছি। আর আপনি ফার্স্টে এটা লিখবেন, হ্যাঁ এ লিখে এক সাইডে ছোট করে নিয়ে আসবেন, ওর চোখ দুইটা বন্ধ করে দিবেন। আবার বি লিখবেন বড় করে, এরপরে বিটাকে একপাশে নিয়ে আসবেন। একটা ডকুমেন্টের মধ্যে আপনি 26টা লেটার ধরাতে পারবেন সাইজ ছোট করে দিয়ে। মানে বিফোর আফটার পাশাপাশি থাকবে? হ্যাঁ, বিফোর আফটার লিখতে হবে না, লিখতে হবে না, বাট বোঝানো যাবে যেটা আগে ছিল এটা পরে। রাইট, পারফেক্ট। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যে আমরা কাজ করলাম? আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে আরেকবার একটু দেখাবেন। এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিলাম? কিচ্ছু করি নাই, আমি শুধু এই যে মানে এই ব্যাকগ্রাউন্ডটা তো এখন হোয়াইট কালার, বোঝা যাচ্ছে না, তাই আমি ব্যাকগ্রাউন্ডে কেটে কেটে আসছে। সবাই কি কথা কাটা কাটা শুনতে পাচ্ছেন? না না, শুনতে পাচ্ছি কি না, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, যারা একটু কাটা কাটা শুনতে পাচ্ছেন একটু জাস্ট রিফ্রেশ করে আসেন। ওকে, রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। তো আমি এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা তো লক অবস্থায় আছে, যে তালা, হ্যাঁ এটা লক অবস্থায় আছে, আমি তালাটাকে ক্লিক করেছি, তালা খুলে গেল।
এরপরে আমি এই লেয়ারটার কালার অ্যাপ্লাই করে দিলাম, এই যে এখান থেকে কালার চেঞ্জ করে অল্টার ডিলেট, জাস্ট অল্টার ডিলেট দিয়ে লেয়ারটার কালার চেঞ্জ করে দিয়েছি। ওকে, জি আপু। আচ্ছা এটা চোখ বন্ধ করে দেই। আমরা তো মাত্র জাস্ট পাথ মোডে কাজ করা দেখলাম পেন টুল দিয়ে, শেপ মোডেও আমরা কাজ করা দেখেছি। আরেকটা জিনিস বাকি আছে আপনাদেরকে জানতে হবে, মাঝে মধ্যে কাজ করার সময়, যেমন আমি আপনাকে বললাম একটা ক্যারেক্টার ডিজাইন করেন বা একটা কার্টুন ডিজাইন করেন, তো ধরেন আপনি হয়তো বা কোনো কিছু একটা শেপ ক্রিয়েট করছেন, ধরে নিলাম আমি এরকম একটা আচ্ছা, আমার এখানে কি স্মার্ট অবজেক্ট অন করা নেই? আছে তো, শুরু করে নাকি? স্মার্ট অবজেক্ট শো না করলে তো কিছু বোঝা যায় না। আপু আমরা কি সবসময় স্মার্ট অবজেক্ট অন করে কি কাজ করব? হ্যাঁ, স্মার্ট অবজেক্টটা অন করে নিলে আপনার জন্য সুবিধা হবে, মানে মেজারমেন্টটা। হ্যাঁ বলেন, কিভাবে স্মার্ট অবজেক্ট অন করব? এই যে ভিউ থেকে শো থেকে এই যে স্মার্ট অবজেক্টটা টিক মার্ক দিয়ে রাখবেন। এখন নাই, অফ করা। ভিউ থেকে শো, সেখান থেকে এই যে স্মার্ট অবজেক্টটা অ্যাক্টিভ করে দিবেন। স্মার্ট গাইড এটার কাজটা কি? স্মার্ট গাইড হচ্ছে যখন আপনি বিজনেস কার্ড বা কোনো কিছু ডিজাইন করবেন। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি স্মার্ট গাইডের কাজ কি, একটা মিনিট। তো আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এটা কি অবস্থায় আছে, এই যে কন্ট্রোল প্যানেলের এইচ এর পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসে। স্মার্ট গাইডটা কোথায় গিয়ে অন করতে হবে? ভিউ থেকে শো, সেখান থেকে স্মার্ট গাইড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এসে দেখেন নিউ লেয়ার, আপনি সব সময় নিউ লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায়, মানে আপনাকে কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি নিউ লেয়ার সিলেক্ট হয়ে যায়। আপনি যখন পেন টুল দিয়ে শেপ মোডে কাজ করবেন অটোমেটিক্যালি নিউ লেয়ারে আসে, যদি না আপনি এই চারটা থেকে কোনোটা সিলেক্ট করে নেন। তো আমি নিউ লেয়ারে সিলেক্ট করে কাজ করলাম। এখন আমি কি করব, নিউ লেয়ার সিলেক্ট করে কাজ করব না, আমি এটাকে ডিলিট করে দেই। আমি পেন টুল সিলেক্ট করব, এখান থেকে ফার্স্ট যেটা আছে কম্বাইন শেপ, কম্বাইন মানে যোগ করবে। আমি ফার্স্টে কি করলাম, একটা শেপ ক্রিয়েট করলাম। এরপরে আমি যখন আরেকটা শেপ ঠিক এর মধ্যে দিয়ে যাবে, মানে ওকে ইন্টারসেক্ট করে যাবে, তখন সে কি করবে, এই দুইটা মার্জ করবে না? হ্যাঁ মার্জ করে দিবে, একজন আরেকজনকে অ্যাড করে নেবে। ওকে দেখেন, এখন এই দেখেন একটা শেপ হয়ে গিয়েছে, মানে অ্যাড করে নিল। আমরা ক্লাস 9-10-এ বা হায়ার ম্যাথে করেছিলাম যে সেটের অঙ্ক, সরি ওই যে অ্যাড, সাবট্রাক্ট, তারপরে ইন্টারসেক্ট, ডিভাইডার, এরকম টাইপের। তো এটা হচ্ছে যোগ করছে, ঠিক আছে। আমি এখন কি করলাম, পেন টুলটা সিলেক্ট করে দেখেন আমি একটু আগে কিন্তু কম্বাইন করেছিলাম, আবার সে নিউ লেয়ার নিয়ে নিয়েছে। সো এখন আমি সাবট্রাক্ট সিলেক্ট করব। তারপর আমি যখন কোনো একটা শেপ, সরি এবার একটা সুন্দর করে একটা জিনিস বানাই, খালি পাগলের মতো কাজ করলে হবে না। ওকে, আমি একটা শেপ ক্রিয়েট করলাম। যখন আপনি আবার এটাকে কি করবেন, বাহির থেকে এভাবে ড্র্যাগ করবেন, যতটুকু ড্র্যাগ করে যাবে, মানে প্রথম লেয়ারটাকে বা প্রথম শেপটাকে, ফার্স্ট শেপটাকে যখন দ্বিতীয় শেপটা কি করবে, ড্র্যাগ করবে, তখন অটোমেটিক্যালি কি হবে, সে অতটুকু কেটে ফেলবে।
খেয়াল করেছেন? আর আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এটার জন্য কি দুইটা আলাদা আলাদা শেপ কিন্তু হচ্ছে না। আমি যখন পেন টুল দিয়ে কোনো কিছু ক্রিয়েট করছি, অটোমেটিক্যালি কি হচ্ছে, এই যে দেখেন শেপ হয়ে গেল 1 2 3, আরও অ্যাড করেন 4, কতগুলো শেপ হয়েছে, অনেকগুলো শেপ হয়ে গেল, আলাদা আলাদা শেপ। বাট আপনি যখন এখান থেকে কম্বাইন শেপ সিলেক্ট করে নিচ্ছেন, মানে আপনি যেই শেপগুলো ক্রিয়েট করবেন প্রত্যেকটা একটার সাথে আরেকটা টাচ করার সাথে সাথে যোগ হয়ে যাবে, রাইট? একজন আরেকজনকে টাচ করার সাথে সাথে কি হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। এখানে কি শেপ হচ্ছে আলাদা করে? শেপ কিন্তু হচ্ছে না, একটা শেপের ভিতরেই থাকছে তারা, খেয়াল করেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কম্বাইন করে দিয়েছে। আবার কেটে যে গেল ওটা কেমন কি করতে হবে? এটা সাবট্রাক্ট, এই যে 2 নাম্বারটা সাবট্রাক্টটা সিলেক্ট করে আপনি হচ্ছে এবার আপনার ডিজাইনটা করবেন, সিলেক্ট করবেন। যতটুকু সে সিলেক্ট করবে দ্বিতীয় লেয়ারটা, মানে প্রথম জনকে দ্বিতীয় জন যতটুকু গ্র্যাব করবে ঠিক ততটুকু সে কেটে ফেলবে। ওকে, আবার দেখেন আপনি এই শেপটা সিলেক্ট করে, অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে। এখন যদি আবার এখান থেকে যান, ও সরি হয় নাই, অবশ্যই এখান থেকে সাবট্রাক্টটা সিলেক্ট করে নেন। এখন আপনি কাজ করেন, লেয়ার সিলেক্ট করে সাবট্রাক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনাকে যে কাজটা করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আবার পেন টুল সিলেক্ট করার পর এখানে আসেন, ইন্টারসেক্ট, মানে অনেকগুলো শেপ যখন একে অপরকে ক্রস করবে, ওই ক্রসের জায়গাটা সে কি করবে, রেখে দেবে। দেখেন আমি এইটাকে ক্রস করালাম কতটুকু, এই যে যতটুকু ক্রস করেছে ঠিক ততটুকু আছে, এই দুইজন শেপ এই জায়গাটা ক্রস করেছে। ক্লিয়ার? মানে সংযোগ এটা রেখে দিবে, আর বাকি সব ডিলিট করে দিবে, রাইট? আবার পেন টুল দিয়ে আমি যখন এখানে এক্সক্লুড সিলেক্ট করব, এক্সক্লুড মানে হচ্ছে এই যে কিছুক্ষণ আগে ইন্টারসেক্ট দেখলাম, ইন্টারসেক্ট কি করেছে, যখন দুইজন একজন আরেকজনকে কি করলো, গ্র্যাব করলো, তখন ওই যে যতটুকু জায়গা একজন আরেকজনকে টাচ করেছে ততটুকু জায়গা রেখেছে, বাকিটুকু ডিলিট। বাট আমাদের জন্য ব্রেক নিতে পারবো? হ্যাঁ এখনই ব্রেক দেব, ওয়েট করেন। বাট যখন এক্সক্লুড করছে সে কিন্তু সেই কাজটা করছে না, সে করছে কি, যে যেইখানে টাচ করেছে সেই পার্টটুকুকে ডিলিট করে দিচ্ছে, বাকি সবটুকুকে রাখছে। মানে এক্সক্লুড এবং ইন্টারসেক্ট এই দুইজন একজন আরেকজনের বিপরীত, কম্বাইন এবং সাবট্রাক্ট দুইজন একজন আরেকজনের বিপরীত। এতটুকু মনে রাখলেই এনাফ। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, বেশি না, 3 রাকাত তো 7 মিনিট, 5 থেকে 7 মিনিটের একটা ব্রেক নেব। ব্রেক থেকে এসে আমি হচ্ছে আপনাদের দেব, প্রেজেন্ট দেব, রাইট? ম্যাম হ্যাঁ আমারটা 10% চার্জ আছে, সারাদিন ইলেকট্রিসিটি ছিল না, জানি না তো গাড়ি রেট কি। ঠিক আছে আপু, আমার একটা কথা ছিল আপু। হ্যাঁ বলেন। আপনি যেভাবে আমাদেরকে ভিতরে মানে সবকিছু মানে হ্যাঁ, আমরা এতদিন ধরে যতখানি টুল করলাম, বুঝছেন আপু, আমরা তো এত ডিটেইলসে আমরা পড়ি না, সুতরাং আমাদের তো গ্যাপ থেকে গেল আপু। আমরা তাহলে কি করব? এই যে এতগুলো হ্যাঁ গ্যাপ থাকতেই পারে, আমি আমার ভিডিও লিংক দিয়ে দিয়েছি, কারণ বোন এখন আমি পিছনের জিনিসগুলো তো আনতে পারবো না, আমাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, যে টাইমটার মধ্যে শেষ করতে হবে। এরপরে হয়তো আপনাদের মনিটরিং এ রাখতেও পারে, কোর্স কমপ্লিট হয়ে যেতে পারে। আপনাদের জন্য আমি অবশ্যই সুবিধা দেব। কয়টা বাজে? 5:53, আমি 5:55 করে দিই। 5:55 থেকে 6টা, তো 6:05 পর্যন্ত দিলাম। তো আমি আপনাদেরকে এতটুকু সুবিধা দিতে পারি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, মানে এখনকার ক্লাস তো অবশ্যই করবেন, পাশাপাশি ভিডিওগুলো দেখবেন, দেখার পর হচ্ছে যেখানে বুঝতে পারবেন না সেটা একটু নোট ডাউন করে রাখবেন, নোট ডাউন করে রেখে পরবর্তী দিন ক্লাসে এসে আমাকে একটু নক দিবেন। ওকে ম্যাম, আপনার মানে আসলে ইউটিউব চ্যানেলের লিংকটা আমি পাইনি। আচ্ছা ঠিক আছে, এসে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটু ব্রেক নিই। হ্যাঁ, মাগরিবের নামাজের সময়ও থাকে না ওইরকম, আসতেছি। আচ্ছা
ভিডিও পেয়ে যাবেন 1 ঘন্টার মধ্যেই দিয়ে দেব। যার কার জন্য প্রবলেম ম্যাডাম আপনি কি ইউজ করেন ভিডিও রেকর্ডে? বুঝিনি কি বলছেন? কার জন্য প্রবলেম শেয়ার করেন একটু কষ্ট করে। ম্যাম বের হতে পারবো? হ্যাঁ, আল্লাহ হাফেজ। আজকের জন্য হোমওয়ার্ক করেন সবাই, কাজ করব। জি ম্যাম, আসসালামু আলাইকুম। লিভ নিতে পারেন, আর যার প্রবলেম সে একটু শেয়ার করেন। জি ম্যাম দিয়েছি। ওরে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এটাকে হয় নাই তো কেটে দাও। না সিলেক্ট করা, সিলেক্টই হয় নাই, আমি ডিলিট। সিলেক্ট কর হয় নাই তুষার, কোনো কাজ হয় নাই। এভাবে কাজ করতে হবে না, টোটাল লেয়ার ডিলিট। কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করলেই হবে। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, প্যাটি কেটে ফেলছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডি। এবার হচ্ছে লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, ডিলিট। ওকে, টাইপ টুলে সিলেক্ট করে একটা এ লিখি, জাস্ট একটা এ লিখবো। আচ্ছা, এর আগে হচ্ছে ওই কুরিয়ার নিউ দেখা যাচ্ছে না, কুরিয়ার নিউ, ওই ড্রপ ডাউনটাতে ক্লিক কর। কুরিয়ার নিউ এর পাশে একদম বামে, হ্যাঁ হ্যাঁ, এই ড্রপ ডাউনটাতে ক্লিক কর। এই যে যে ডানে ডানে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করো। এখান থেকে হচ্ছে তুষার, এই প্রবলেম ছাড়া অন্য কোনো প্রবলেম আছে? না না এটাই। আচ্ছা, তাহলে আমি পরে করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, বাই।